সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে কলিজার বন্ধুগণ, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 1016তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো রংপুরের ছেলে মোহাম্মদ আমিনুলের জীবনের চরম প্রতারণামূলক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে যৌতুকের টাকা না দেওয়ায় রাতের আধারে শাশুড়িকে তুলে নেয়। যৌতুকে টাকা না দেওয়ায় রাতের আধারে শাশুড়িকে তুলে নেয় এক মেয়ের জামাই। দেখেন, চার দেওয়ালের মাঝে আমরা অনেক প্রস্টিটিউট, খারাপ মেয়েদের গল্প শুনে থাকি এবং সমাজে আমরা তাদেরকে নিকৃষ্ট বলে আখ্যায়িত করি, যারা পেটের দায়ে দুমুঠো ভাতের কারণে নিজেদের কাপড় খোলে। কিন্তু এর চেয়েও আরও কত ধরনের, এর চেয়েও আরও কত জঘন্য পতিতা আমাদের সমাজে বসবাস করে। আপনি আজকে আমিনুলের জীবনে এই গল্পটা শুনলে তাদেরকে চিহ্নিত করতে পারবেন। প্রিয় বন্ধুগণ, সবাইকে অনুরোধ করব শুরু থেকে শেষ পর্যন্ত রংপুরের ভাই আমিনুলের জীবনের বাস্তব গল্পটা আমার মুখ থেকে শোনার জন্য, এবং গল্প শেষে আমিনুল ভাইকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম, আমার বাড়ি রংপুর। বন্ধুগণ, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া রয়েছে আমার ছোট একটা বোন। আমরা টোটাল এক বোন এক ভাই। আমাদের পরিবারটা রংপুর শহর থেকে অনেক দূরে কোনো এক ছোট্ট গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় এই মুহূর্তে তেমন কিছুই করে না। আমাদের কিছু জায়গা সম্পত্তি আছে, এগুলো দেখাশোনা করে। আর এছাড়া আমার বাবা একজন প্রবাসী ছিলেন। আমি ছোটোবেলা থেকে দেখে আসছিলাম যে আমার বাবা প্রবাসে থাকে। আমি যখন ক্লাস 4-এ পড়ি, ঠিক ওই মুহূর্তে আমার বাবা বিদেশ থেকে চলে আসে। আমার বাবার স্বাস্থ্যের অবস্থা ভালো ছিল না, অনেক বেশি অসুস্থ, আগের মতো কাজ করতে পারতো না, যার জন্য আমার বাবার একজন সৎ ভাই ছিল এবং তারা দুই ভাই। তো সৎ ভাইটাকে আমার বাবা বিদেশে নিয়ে গিয়ে ভাবলো যে আমার কাকাই আমাদেরকে টাকা পয়সা দিবে, আমাদেরকে চালাবে। এই চিন্তা ভাবনা করে আমার বাবা তখন বাংলাদেশে চলে আসে এবং একেবারে বাংলাদেশে আসার পরে যেই সৎ ভাইয়ের উপরে আমার বাবা নির্ভর করে দেশে চলে আসে, আমার ওই কাকা আমাদেরকে তেমন কোনো টাকা পয়সা দিত না। যদিও বিয়ের আগে টুকিটাকি টাকা পয়সা দিত, কিন্তু আমার কাকা যখন বিয়ে করে ফেলে এবং বিয়ে করার পরে আমার কাকা টোটালি আর আমাদেরকে কোনো টাকা পয়সা দিতই না। আমার যে কাকি ছিল তিনি যথেষ্ট পরিমাণের খারাপ প্রকৃতির একটা মানুষ ছিল, কোনোভাবেই আমাদেরকে সহ্য করতে পারতো না। এবং আমার কাকার বিয়ে হবার পরপরই আমার কাকি আমাদের কাছ থেকে সম্পূর্ণ আলাদা হয়ে যায়। কিন্তু আমার বাবা যখন বিদেশে থাকা অবস্থায় আমার কাকাকে সম্পূর্ণ টাকা পয়সা দিয়ে বড় করেছে। কখনো সৎ ভাইয়ের দৃষ্টিতে আমার কাকাকে দেখেনি। খুব ছোটোবেলায় আমার দাদা মারা যায় এবং দাদা মারা যাওয়ার পরে অনেক দূর পর্যন্ত আমার কাকাকে আমার বাবাই পড়াশোনা করায় এবং পড়াশোনা করানোর পরে শেষ পর্যন্ত এসে আমার কাকাই আমার বাবার সাথে বেইমানি করে, আমার বাবাকে টাকা পয়সা দেয় না, কাকা নিজেই চলতেছিল। একটা পর্যায়ে আমার বাবাও নিজের উপরেই নির্ভর হয়ে গেল। কিছু জমি টমি ছিল, গ্রামের বাড়িতে এইসব জমি চাষাবাদ করতো এবং দোকানপাটে টুকিটাকি কাজ টাজ করে কোনোভাবে বাবা আমাদেরকে চালাচ্ছিল। এইভাবেই সময়টা কাটতেছে। আমি যখন ক্লাস 9-এ পড়ি তখন হঠাৎ করে আমাদের পরিবারে একটা ভিন্ন রকম সমস্যা দেখা দেয়। আমি ক্লাস 9-এ পড়া অবস্থায় শুনতে পারি যে আমার কাকি আমার মাকে বলতেছিল, আমাদের বাড়িটা ছিল রাস্তার পাশে আমাদের বাড়িটা, এবং আমাদের পরের পিছনের বাড়িটা হচ্ছে আমার কাকার বাড়ি। তো আমার কাকি বলতেছিল আমার বাবা নাকি জালিয়াতি করছে, আমার বাবা নাকি 2 নাম্বারই করছে। আমাদের বাড়ি নাকি ছিল, কাকার যে বাড়িটা ওইটা নাকি আমাদের বাড়ি ছিল, এবং আমাদের যে বাড়িটা ওই বাড়িটা নাকি আমার কাকার বাড়ি ছিল। আমরা নাকি জালিয়াতি করছি, আমার কাকারা নাকি আমরা পিছনে দিছি, আমরা নাকি সামনে চলে আসছি। এই নিয়ে আমার কাকি তখন আমার আম্মুর সাথে খুব বেশি ঝগড়া করতো। মানে এত পরিমাণের ঝগড়া করতো যেটা আসলে ভুলে বোঝানো যাবে না। আমার কাকাতো ভাই আছে তিনজন আমার কাকাতো ভাই, এবং আমার বড় একটা কাকাতো বোনও আছে। আমার বড় কাকাতো বোনটার নাম হচ্ছে শাপলা, এবং আমার কাকাতো ভাইগুলো খুবই খারাপ, মানে আমার কাকির মতোই খুব ডেয়ারিং। তো কাকা কিন্তু ওই সময় পর্যন্ত বিদেশে থাকে, টাকা পয়সা পাঠাইতো। কাকার সংসারটা খুব ভালো চলতেছিল, কাকার পরিবারে কোনো অভাব অনটন নাই, কোনো রকমের সমস্যা নাই। যত অভাব অনটন, যত সমস্যা সবই আমাদের পরিবারেই ছিল। একটা পর্যায়ে আমার কাকা তখন দেশে আসে ছুটিতে, এবং দেশে আসার পরে এই জায়গায় সম্পত্তি নিয়ে আমার আব্বার সাথে রাগারাগি করে। বেশ কয়েকবার দরবার বসায়। কাকা চাচ্ছিল আমাদের সামনের যে বাড়িটা আছে, মানে আমাদের বাড়িটা আমার কাকাকে ছেড়ে দেওয়ার জন্য, আমরা পিছনে আমার কাকার বাড়িতে চলে যাওয়ার জন্য। এই বিষয়টা নিয়ে তুমুল পরিমাণের ঝগড়া হচ্ছিল পারিবারিকভাবে।
কিন্তু কোনোভাবে আমার মা এই প্রস্তাবে রাজি হচ্ছিল না। যদিও আমার বাবা বলেছিল ও যেহেতু এরকম করেই বলতেছে, আমরা আমাদের সামনের বাড়িটা, আমাদের সামনের জায়গাটা মানে আমাদের বাড়িটা আমরা ছেড়ে দিই, ছেড়ে দিয়ে আমি ওদের বাড়িতে চলে যাই। আমার আব্বা রাজি হওয়ার পরেও আমার মা কোনোভাবেই রাজি হচ্ছিল না। আমার মা আব্বার সাথে ঝগড়া শুরু করে দিল যে তুমি সারা জীবন বিদেশ করে যে ছোটো ভাইকে মানুষ করলা এবং নিজের পরিশ্রমের টাকা দিয়ে ওই ছোটো ভাইকে বিদেশ নিলা, কিন্তু তোমার ছোটো ভাই তো তোমাকে কোনো টাকা পয়সা দিল না। এখন আবার আমরা যেই জায়গার ভিতরে আমার বিয়ে হয়ে আসছে, আমার সন্তানরা বড় হয়েছে, আমি এই জায়গায় ছেড়ে দিব, এটা তুমি চিন্তা করলা কেমন করে? কোনোভাবেই আমার বাবা আমার মাকে রাজি করাতে পারলো না। দরবারের উপরে দরবার, দলিলও আছে আমাদের নামে, সবই আমাদের নামে, কিন্তু তারপরও আমার কাকা জোর করে আমাদের ওই জায়গাটা দখল করতে চায়। তার কারণ হচ্ছে আমাদের জায়গাটা রাস্তার পাশে, কাকার বাড়িটা একটু ভিতরের দিকে, এটাই হচ্ছে সমস্যা। তো যাই হোক, অনেক কিছুই করলো, যেহেতু দলিল আমার বাবার নামে, আমার কাকা কোনো কিছুই করতে পারলো না। এরপরে আমার কাকা বিদেশে চলে গেল। তো আমার যে চাচাতো বোনটা ছিল শাপলা, ও আমার থেকেও অনেক ছোট, মানে স্কুলে পড়াশোনা করতো। তো এরকম করতে করতে আরও 2 বছর কেটে গেল। আমি তখন স্কুলে পড়াশোনা করতেছি, মানে স্কুলে পড়ি। এরকম করতে করতে একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিলাম, এবং এসএসসি পরীক্ষা দেওয়ার পরে দুর্ভাগ্যবশত আমি 2 বিষয়ে ফেল করি, মানে 2 সাবজেক্ট আমার ফেল আসে। এবং ফেল যখন আমি করি, আম্মু খুব রাগারাগি করে, আব্বাও রাগারাগি করে, তো বললো যে পুনরায় আবারও পরীক্ষা দেওয়ার জন্য। তখন হঠাৎ করে চাচি আমাদের সাথে মোটামুটি অনেকটাই ভালো হয়ে যায়। আগে যেরকম জায়গায় সম্পত্তি নিয়ে খুব ঝামেলা টামেলা করছিল, অনেক প্রবলেম করছিল, বাট এখন আর খুব বেশি একটা প্রবলেম করে না। দেখা যায় কারণে আমাদের ঘরে আসে, আমার আব্বা আম্মার সাথে কথা বলে মোটামুটি অনেকটাই ভালো হয়ে গেছে। এরকম করে সময়গুলো কাটতে কাটতে একটা সময় কাকি আমাকে বলতেছে যে আমিনুল, তুমি তো বাড়ির মধ্যেই বসে থাকো, তেমন কোনো কাজ টাজ করো না, একটা কাজ করো, তোমার ওই কাকাতো বোনটাকে তুমি একটু পড়াও, মানে শাপলারে তুমি একটু পড়াও, ও তো আসলে পড়াশোনায় আগের মতো করে অতটা ভালো না। তা আমারে বলতেছে ওরে পড়ানোর জন্য। তা আমি বললাম কাকি, আমি তো এসএসসিতে 2 সাবজেক্টে ফেল করছি, তা আমি ওরে কী পড়াবো? আমার কাকি বলে সমস্যা নাই, তুমি ওরে একটু পড়াও। তো আমার ওই কাকাতো বোনটা অনেকটা কালো ছিল, এবং ওর চোখে মানে চোখটা একটু টেরা টাইপের ছিল, চেহারা মোটামুটি ভালো ছিল না। তো আমি তখন ওই কাকাতো বোনের পড়ানোর জন্য কাকি যখন আমাকে বারবার বলে, আমার আব্বা বলে পড়াবি না, সমস্যা কি, পড়া। তা আমি তখন আমার রাতের বেলায় আমার কাকাতো বোনরে পড়াইতে যাইতাম। তো যখন আমি আমার কাকাতো বোনরে পড়াইতাম, আমি খুব খেয়াল করে দেখতাম যে কাকি মোটামুটি আমার সাথে অনেকটা মানে খারাপ ভাষায় কথা বলতো। খারাপ ভাষায় বলতে ওই রকম খারাপ না, মানে একটু নোংরা ভাষায়, একটু কেমন কেমন করে যেন আমার সাথে কথা বলতো, এবং আমার শরীরের সাথে অনেক ঘেঁষে যাইতো, আমার শরীরের সাথে অনেক মিশে যাইতো। একরকম আর মানে কাকির ভিতরে এক ধরনের নোংরামি ছিল। আমি আমার কাকিকে আমার মায়ের মতো দেখতাম, মানে উনি আমার কাছে সম্পূর্ণ আমার মায়ের আসরে ছিল। কিন্তু উনি যখন আমার সাথে এরকমটা শুরু করলো, আমি আমার কাকাতো বোনেরে 1 দিন 2 দিন পড়াইতে গেলাম, এরপরে আমি আর ওরা পড়াইতে যাচ্ছি না। তো আমি বললাম যে তোরা আমি পড়াইতে পারি 1 শর্তে, তুই আমার বাড়ির মধ্যে আয়, মানে আমার ঘরে আসলে আমি তোরা পড়াবো। তা কাকি আমার আবারও শুরু করছে যে এটা কেমন কথা, তুমি ওরে বাড়ির মধ্যে আমার ঘরে এসে পড়া, সমস্যা নয়, ওরকম করে আমার আবারও ধরলো। তা আমি কাকির ঘরে পড়াইতে আসছি। তো একদিন কাকি করলো কি, আমারে পানি দিতে গিয়ে উনি খুব খারাপভাবে কাপড় চোপড় পরে আমার সামনে প্রেজেন্ট হলো, এবং এটা দেখার পর আমার খুবই খারাপ লাগছে। এবার আমি বাড়িতে এসে আমার মাকে বিষয়টা বলে দিলাম যে মা, এই ঘটনা, কাকি আমার সামনে এরকম করে কাপড় পরছে, এরকম খারাপভাবে আমার সামনে কাপড় পরে আসছে, এবং আমি আমার কাকাতো বোনকে পড়াইতেছি, উনি পানি দিতে এসে আমার গায়ে পানিও ঢেলে দিছে, এবং এরকম আমার সাথে করছে, মানে কিছু নোংরামি করছে, এগুলো আমি বলতে চাই না। তা ওই নোংরামির কথা আমি তখন আমার আম্মুকে বললাম। বলার পরে আমার আম্মা তখন রেগে গেল যে কি, তোরে এত তেল মালিশ করে তোকে নিয়ে যায় তার মেয়েরে পড়ানোর জন্য, এবং তার বাসায় গেলে সে তোর সাথে এরকম করে। আমার আম্মু তখন রেগে মেগে ওই দিন গালাগালি করতেছে আমার কাকিরে, যেহেতু আমার পার্শ্ববর্তী বাড়ি ছিল। আমার কাকিরে গালাগালি করতেছে যে তুই এত বড় লম্পট, এত ছোট লোক, তুই আমার এরকম মাসুম বাচ্চার দিকে তাকাইলি, আমার ছেলের দিকে তাকাইলি, এইভাবে খারাপ ভাষায় কাকিরে গালাগালি করে। এবং কাকি তখন বুঝতে পারছে যে আমার সাথে কাকি যেটা করেছে, আমি এটা আমার আম্মুর কাছে গিয়ে বলে দিছি, কাকি বুঝতে পারছে। এবার কাকি করলো কি, মানে এলাকার যে লোকজন আছে তাদের কাছে উল্টাপাল্টা কথা বলতে শুরু করছে যে আমি নাকি আমার কাকাতো বোনকে পড়াইতে গেলে আমার কাকির দিকে খারাপ দৃষ্টিতে তাকাইতাম, এবং কাকা যে বিদেশ থাকে এই জন্য আমি অনেক দিন ধরে আমার কাকির সাথে খারাপ সম্পর্ক করার জন্য চেষ্টা করতাম। আমার বয়স কম হলে কি হবে, আমার চরিত্রের সমস্যা আছে, আমার কাকির দিকে আমার খারাপ নজর, মানে ওইরকম কথাবার্তা বলে পুরো গ্রামে মানে আমার কাকি হেঁটে হেঁটে মানুষের বাড়ি গিয়ে বলে আসতো। ধরেন কারো বাড়িতে গেছে, ওই বাড়িতে গিয়ে বলে আসতো যে আমিনুল আমার দিকে ওরকম করে তাকায়, আমি পুকুরে গোসল করতে গেলে আমার দিকে এমন করে তাকায়, মানে খুব খারাপভাবে আমাকে আমাদের ওই গ্রামে প্রেজেন্ট করে। এরকম হয় যে আমি সন্ধ্যার পরে কোনো দোকানপাটে গেলে দোকানপাটে মানুষ আমারে বলে, কিরে তুই নাকি তোর কাকির সাথে এরকম করিস, মানে খুব খারাপ ভাষা আমার কথাবার্তা বলে। আমি একটা পর্যায়ে বাড়ি থেকে আর বের হই না।
আমি তো আমার কাকাতো বোনটা পড়াইতে যাই না, বাড়ি থেকে বের হই না, আমি ঘরে বসে কান্নাকাটি করি। আমার আম্মু আমারে বলে, এরপরে আবার কাকি এটাই করে নাই, মানে এটা শেষ হওয়ার পরে আমার কাকি আমারে তাবিজ করা শুরু করছিল। আমার আম্মু খবর পাইছে, মানে কবিরাজের কাছে যায়, কবিরাজের কাছ থেকে পানি পরা আনে, তাবিজ পরা আনে, মানে আমাকে খারাপ করার জন্য, আমার ব্রেন আউট করে দেওয়ার জন্য, আমাকে মানে মানে নষ্ট করে দেওয়ার জন্য আমার কাকি এরকম জিনিসগুলো নিচ্ছিল। পরে আমার আম্মা আমাকে বললো, তোর তো আর বাড়িতে রাখা যাবে না, কারণ তুই বাড়িতে থাকলে আগে পরে তোর নামে কলঙ্ক হয়ে যাবে, এবং তোর কাকি যে কী করবে তার কোনো ঠিক নেই, কারণ এই মহিলা যথেষ্ট পরিমাণে নিকৃষ্ট খারাপ মহিলা, এবং তোর সাথে খারাপ কিছুও করে ফেলতে পারে। তো আমি তখন বললাম যে আম্মা তাহলে কী করবে এখন, মানে কী করা যায়? আমার আম্মা বলে, একটা কাজ কর, আমার আম্মার দূরসম্পর্কের এক ভাইয়ের বাড়ি আছে, মানে আমার আম্মার কেমন দূরসম্পর্কের আত্মীয় আমার মামা হয়, তো ওনার নাকি ঢাকাতে দোকান আছে। আমার আম্মু বলে, তুই ওনার সাথে ঢাকাতে চলে যা, তো ওনার দোকানে কাজ করবি, এরকম করে আম্মু আমাকে বলে। তা আমি বললাম যে কোথায় এটা? পরে মা আমাকে কী করলো, এর পরের দিনে ওনার বাড়িতে নিয়ে গেল। উনি তখন গ্রামে আসছে ওনার ওয়াইফ নিয়ে, তো ওনার বাচ্চা টাচ্চা নাই, মধ্যবয়স্ক হয়ে গেছে, ওনাদের কোনো সন্তানাদি হয় না। তো সেখানে নিল, মা নিয়ে বললো, ভাই রে, আমার ছেলেটা মোটামুটি পড়াশোনা করছে, এসএসসিতে ফেল করছে, ভাবছিলাম আবার পরীক্ষাটা দেওয়াবো, কিন্তু আমার বাড়িতে এই সমস্যা হচ্ছে, সমস্যার কারণে তো আপনি ওরে ঢাকাতে নিয়ে যান, আপনার দোকানে থাকবে, আপনার সাথে কাজ টাজ করবে। তো আমার মামা তখন বললো, ঠিক আছে, তুমি আগামী দিন রেডি থাকো, আমি তোমার নিয়ে যাব। পরের দিন আমি রেডি হয়েছি, ব্যাগটেক সব কিছু বাঁধা, পরে মামা এসে আমাকে নিয়ে গেছে। তো মামার সাথে আমি তখন মামার দোকানে গেলাম, মানে মামা আমাকে ঢাকায় নিয়ে গেল। তো যেখানে মামার দোকান, ওইটা থেকে মামার বাসা মোটামুটি অনেকটা দূরে, কিন্তু দোকানটা জুতার দোকান, বিভিন্ন ব্র্যান্ডের দামি দামি জুতো আমার কাকা, মানে আমার ওই মামা বিক্রি করতো। তো আমাকে তখন জুতো দোকানের ক্যাশে বসায়, কাকা একাই, মানে আমার ওই মামা একাই দোকানটা চালাইতো আর কি, উনি একাই চালাইতো। পরে আমাকে নিয়ে ক্যাশে বসাইলো, আমি তখন ক্যাশে বসলাম। তো উনি আমাকে খুব বিশ্বাস করতো, আমাকে অনেকভাবে পরীক্ষাও করছে, ক্যাশের উপর অনেক টাকা ফালাই গেছে, অনেক সময় উনি মানিব্যাগ ফালাই চলে গেছে, মানিব্যাগের ভিতরে মানে এলোমেলোভাবে অনেক টাকা ঢুকেছিল। এরকম করে উনি আমাকে অনেকভাবে ওনার জায়গা থেকে উনি পরীক্ষা করছে। তো উনি যতই পরীক্ষা করছে, আমি কিন্তু কখনোই ওনার ওই টাকা পয়সার দিকে খারাপ নজরে তাকাই নাই। মানে আমার ভিতরে কোনো লোভ লালসা নাই, আমি ছোট মানুষ, ওনার দোকানে আসছি, কাজ করতেছি, ওই হিসাবের মধ্যে কাকা তখন, মানে মামা তখন আমাকে মোটামুটি অনেকটাই বিশ্বাস করে ফেলছে। মানে মামা বিশ্বাস করছে যে আমি খারাপ কিছু করব না, বা উনি আমাকে বিশ্বাস করে আমাকে তখন এই দোকানের মোটামুটি সমস্ত দায়িত্ব বুঝিয়ে দিল। তো উনি প্রতিদিন আসতো, আসার পরে 1 ঘন্টা 2 ঘন্টা বসতো, বিভিন্ন কোম্পানির অর্ডার নিত, জুতার অর্ডার দিত, এবং স্টকে কীরকম জুতা আছে এগুলো দেখতো, তো মোটামুটি এটাই করতো। তো এরকম করে প্রায় 1 বছরের মতো ওই যে জুতা দোকানে আমি চাকরি করি। তো চাকরি করে আমাকে মাস শেষে বেতনও দেওয়া হইতো, আমি আমার আম্মুর জন্য বেতন পাঠাইতাম, টাকা পাঠাইতাম দেশে। আমার ছোটো বোনের জন্য এইটা ওইটা কেনাকাটা করে গিফট কিনে আমি আমার ছোটো বোনের জন্য পাঠাইতাম। যাই হোক, আমার পারিবারিক অবস্থা তখন অত্যাধিক ভালো ছিল, কোনো খারাপ ছিল না। তো এরকম করতে করতে প্রায় 2 বছরের মতো আমি ওই জুতা দোকানে চাকরি করি। 2 বছর পর আমি বাড়িতে যাব। এই 2 বছর কিন্তু আমি বাড়িতে যাই নাই। ঈদে চাঁদে আমার ওই মামা বাড়িতে গেছে, ওনার বউ নিয়ে এমনি সামনে গেছে, কিন্তু আমি বাড়িতে যাই নাই। ঈদের সময় দেখা যায় জুতা দোকানে চাপ থাকে, এবং ছেলে মেয়ে উভয়েরই জুতা আমরা বিক্রি করতাম। তা এই জন্য আমি মানে ঈদের সময় বাড়িতে যেতাম না, ঈদের সময় আমি দোকানেই থাকতাম, দোকান করতাম, মানে ঈদের একদম চান রাত পর্যন্ত দোকানদারি করতাম। তো ঈদের একদিন আগেই মানে মামা চলে যেত বাড়িতে, ওনার ওয়াইফকে নিয়ে উনি চলে যেত। তো যাই হোক, আমি ওভাবেই দোকানদারি করতেছি, আলহামদুলিল্লাহ সময়গুলো ভালোভাবেই কাটতেছে, ইনকামও আমার মোটামুটি হচ্ছে, বেতনও পাচ্ছি। তা 2 বছর পরে আমার মামা আমারে বললো যে তুই বাড়িতে যা, এভাবে মানে তুই তো আর বিদেশে না, তুই দেশেই আসিস, তো এত বছর ধরে বাড়ি থেকে থাকা ঠিক না, তুই বাড়িতে যা। তো আমি তখন কী করলাম, আমার ওই যে চাচাতো বোন আছে শাপলা, মানে যতই রাগ অভিমান যাই থাকুক, মানে ওর তো আমারই মানে আমার ধরতে গেলে আপন মানুষ। আমি আমার ওই কাকাতো বোনের জন্য জুতা কিনলাম, কাকাতো ভাইদের জন্য জুতা নিলাম, তা সবার জন্য আমি অনেক টাকা শপিং করলাম। ঈদের সময় অনেক টাকা শপিং করে কোরবানের রমজানের ঈদ ছিল, আমি তখন বাড়িতে গেছি। তো এইভাবে সবাইরই গিফট দিলাম, দেওয়ার পরে বাড়িতে যাওয়ার পরে দেখলাম মোটামুটি অনেকটাই ঠিক হয়ে গেছে। আমার কাকা বা আমার কাকি যেরকম আমার উপরে একটা রাগান্বিত ছিল, একটা খারাপ অবস্থার মধ্যে ছিল, কাকা ওই সময় একেবারে দেশে চলে আসে। কাকাও ব্যবসা বাণিজ্য করে, গ্রামে অনেক টুকিটাকি দোকানপাট দিছে, আছে মোটামুটি বেশ ভালোই আছে, এবং আমার সাথে অনেকক্ষণ ধরে কথাবার্তা বলে, কী অবস্থা, ঢাকাতে কোনো ব্যবসা বাণিজ্য করা যাবে কিনা, বা ঢাকাতে ব্যবসা বাণিজ্য করার কোনো সুযোগ সুবিধা আছে কিনা, কাকা এগুলো আমার জিজ্ঞেস করে। আমি বললাম যে অনেক ব্যবসায়ী তো আছে, ঢাকাতে চাইলে আপনি অনেক রকম ব্যবসায়ী করতে পারেন, এবং ঢাকাতে অনেকেই ব্যবসা করে অনেক ভালো ভালো অবস্থানের মধ্যে আছে। আমি আমার তরফ থেকে কাকাকে যতটুকু পারলাম আমি বুঝিয়ে দিলাম। উনি আমার সাথে খুব ভালো করে, খুব সুন্দর করে আমার সাথে কথাবার্তা বললো।
যাই হোক, এই অবস্থার ভিতরে তখন আমাদের পারিবারিক অবস্থাটা আগের মতো আর নাই, একদম মানে দুটো পরিবার এক হয়ে গেছে, অনেকটা এক হয়ে গেছে। কাকা বাজার থেকে মাছ টাছ আনলে আমার কাকি আমাদেরকে দিয়েছে, আবার আমার আব্বা যদি বাজার সাজার করে আমার কাকারেও দেয়, একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। আর জায়গায় সম্পত্তি নিয়ে আগে যে একটা সমস্যা ছিল, এই সমস্যাটা মোটামুটি এখন আর নাই। যাই হোক, ঈদের পরে 1 সপ্তাহ পর্যন্ত আমি বাড়িতে ছিলাম। 1 সপ্তাহ আমার কাকাতো ভাই, কাকাতো বোন সবার সাথে অনেক খেলাধুলা করছি, অনেক মজা মাস্তি করছি। অ্যান্ড একটা পর্যায়ে আমি তখন আবারও রংপুর থেকে ঢাকাতে চলে আসি। ঢাকাতে আসার পর আমি ব্যবসা বাণিজ্য করতেছি, খুব ভালোভাবে চলতেছে। এরপরে আসছে আপনার কোরবানির ঈদ। তো কোরবানির ঈদটা আসার পরে, কোরবানির ঈদের সময় আমার মামা আর মামি হচ্ছে তারা গ্রামে গেছে। তো গ্রামে যাওয়ার পরে কোরবানি ঈদের 3 দিন পরেই শুনতেছি হঠাৎ করে আমার মামা নাকি অসুস্থ। উনি অনেক অসুস্থ, ওনার ইমিডিয়েটলি ঢাকাতে নিয়ে আসবে। আমার মামা অনেক মোটা ছিল, মানে শরীরে অনেক বেশি স্বাস্থ্য ছিল, এত মোটা ছিল যে বলার মতো না। উনি এরকম ঠিকমতো হাঁটতেও পারতো না। পরে উনি অসুস্থ শুনলাম, তারপর ওনাকে ঢাকাতে নিয়ে আসলো এবং ঢাকাতে আনার পরে ঢাকারই একটা হসপিটালে ভর্তি করাইলো। হসপিটালে ভর্তি করালেও ওনার অবস্থা খুবই খারাপ, উনি হাঁটাচলা করতে পারে না। এবং হসপিটালে ভর্তি করানোর পরে ওনার বিভিন্ন ধরনের রোগে ওনাকে চেয়ে গেছে আর কি, এই রোগ ওই রোগ, অনেক রোগ দেখা দিছে। তো যে জুতা দোকানটাতে আমি থাকতাম, এটা ছিল হচ্ছে কি আপনার মানে এটা ভাড়ার দোকান ছিল। মামাও ভাড়া থাকতো, দোকানটাও ভাড়া ছিল। তো ভাড়ায় আমি তখন দোকানটা চালাইতাম, আমি তখন পুরোপুরি চালাই। প্রায় 2.5 মাসের মতো আমার মামা হসপিটালে ছিল, টোটালি হসপিটালে 2.5 মাস। এবং 2.5 মাস পরে আমার মামা হচ্ছে মারা যায়। 2.5 মাস পরে মামা মারা যায়, হসপিটালে মারা যায়। মারা যাওয়ার পরে মামার লাশ আমরা গ্রামে নিয়ে যাই, আমি সহ যাই। পুরো 15 দিনের মতো দোকান সম্পূর্ণ বন্ধ থাকে। 15 দিন পরে মামি আমারে বললো একটা কাজ করো। মামি তখন রংপুরে থাকতো, গ্রামে থাকতো। তা আমারে বললো একটা কাজ করো, দোকানটা তুমি চালাও, যাতে কোনো সমস্যা টমস্যা না হয়, তুমি তোমার মতো করে দোকানটাকে চালাও। তো আমার ওই মামার আবার ভাইটাই ছিল না, তো তখন আমি দোকানটা চালাইতাম, দোকান আমি চালাইতাম, আমি এদিক সেদিক চালাইতাম। এরকম করতে করতে মামি তখন করলো কি, গ্রাম থেকে মানে আপনার ঢাকাতে একটা চাকরি নিল। মামি মোটামুটি শিক্ষিত ছিল, অনেক শিক্ষিত ছিল। মামি তখন ঢাকার দিকে একটা চাকরি নিল। তা চাকরি নিয়ে মামি ঢাকাতে চলে আসছে। আমি দোকান চালাইতেছি। প্রতি মাসে আমি আমার মামির লাভের অংশটা দিতাম আর কি। মানে আমার সাথে একটা কন্ট্রাক্ট করা হয়েছে যে দোকান ভাড়া দিব, দোকান আমি চালাবো, সব আমিই করব, কিন্তু প্রতি মাসে আমার মামিরে এত টাকা দিতে হবে। তা আমি ওই টাকাটা মামিরে প্রতি মাসে বুঝিয়ে দিতাম, দোকান আমি চালাইতাম। তো মামির সাথেও তখন সম্পর্কটা আমার খুবই ভালো। উনি আমাকে একদম নিজের ছেলের মতো আদর যত্ন করে, মাঝে মাঝে দোকানে আসে, বসে, কথাবার্তা বলে। তো যেখানে উনি চাকরি করতো সেখান থেকে আবার ওনার ট্রান্সফার হয়ে গেছে। ট্রান্সফার হয়ে তিনি তখন অনেক দূরে আবার চলে যায়, অনেক দূরে ওইখানে চলে যায়। তো আমার সাথে কথাবার্তা বলে ফোনের মাধ্যমে যে কী অবস্থা আমিনুল, দোকান ঠিকমতো চলে কি না, মালামাল ঠিকমতো আনছে কি না, সব ঠিক আছে কি না। তো উনিও দোকানের খুব খোঁজ খবর নেয়। এরকম করে চলতে চলতে আপনার রমজান মাসে, মানে রমজান মাস আসে, তা রমজানে প্রচুর পরিমাণের কাস্টমার আসে। এমন করতে করতে একটা মহিলা মানে 3 জোড়া জুতা কেনে, মানে 3 জোড়া জুতা কিনে, খুবই দামি দামি জুতা। তো এক জোড়া হচ্ছে পুরুষের জন্য আর 2 জোড়া হচ্ছে মেয়েদের জন্য। এই জুতাগুলো কেনার পরে ওই মহিলা তখন করে কি, আমার কাছে টাকা টুকা সব কিছু দিয়ে আমাকে বলে, ভাই জুতাগুলো রেখে যাচ্ছি, আমরা তো আরও শপিং করব, তা করে যাওয়ার সময় জুতাগুলো নিয়ে যাব। মহিলা আমাকে এটা বললো। তো বলার পরে আমি তখন ভাবলাম যে ভালো কথা, উনি যাওয়ার সময় নিয়ে যাবে। তো এর পরে মহিলা আর আসলো না, মানে আমার দোকানে আর আসলো না। আমরা রাত প্রায় 11টা-12টা পর্যন্ত দোকান খোলা রাখলাম, কিন্তু মহিলার দোকানে আসলো না। মানে আমি খুব অবাক হয়ে গেলাম যে অনেক দামি জুতাগুলো, কিন্তু অনেক দামি ছিল, বাট এই মহিলা আর আসলো না। না আসার পরে আমি জুতাগুলো রেখে দিলাম আমার দোকানে। এর মানে 2 দিন পরে, মানে চাঁদ রাতের দিন ওই মহিলা আসছে। আসার পরে আমারে বলতেছে, ভাইয়া আমি তো জুতাগুলো রেখে গেছিলাম এমনি এমনি, আপনার মনে আছে কিনা। তাই আমি বললাম, হ্যাঁ বোন, মনে থাকবে না কেন, জুতা তো আপনি রেখে গেছেন, জুতা তো আপনি নেন নাই। তা আমাকে বললো, ভাই আমার জুতাগুলো দিয়ে দেন। তা আমি মহিলাকে জুতাগুলো দিলাম। এবং পরে আমাকে বলতেছে, ভাইয়া আপনি তো অনেক মানে সৎ মানুষ, এবং অন্য কেউ হইলে তো আমাকে জুতাগুলো দিত না, যে আমি এতদিন পরে আসছি, কখনোই তো দিত না। তো আপনার দোকানে কোনো সিসি ক্যামেরাও নাই, অথচ আপনি আমাকে জুতাগুলো দিয়ে দিলেন। তো আপনি অনেক ভালো মানুষ, কিছু না মনে করলে আপনার ফোন নাম্বারটা একটু দেওয়া যাবে। তো আমি বললাম, ঠিক আছে, ফোন নাম্বার নিয়ে যান। তো আমার ফোন নাম্বারটা নিয়ে গেল। তো এরপরের দিনে ঈদ। তো ঈদের দিন আমি তো দোকানদারি করছি চাঁদ রাত পর্যন্ত, যাই ঘুমাইছি। আমার এই মেয়েটা করলো কি, মানে কল দিতেছে, কলের উপর কল, অনেক কল দিতেছে। তো আমার প্রায় 11:30 আমি কিন্তু আবার মানে সত্যি কথা যেটা, মানে ঈদের নামাজ পড়তাম না, দোকানদারি করতাম, তো ঈদের নামাজ পড়া হইতো না। পরে প্রচুর কল দিতেছে। একটা সময় আমার কলের শব্দ শুনে আমার ঘুম ভাঙছে, আমি রিসিভ করছি। পরে বলে, ভাইয়া আমি বারিশা। পরে আমি বললাম যে আমি তো চিনি না। পরে বলো, ভাইয়া ওই যে আপনার কাছ থেকে জুতা নিছিলাম, রাইখে গেছিলাম, আপনার মনে আছে? তাই আমি বললাম, হ্যাঁ হ্যাঁ মনে আছে। তা বলে, ভাইয়া আমাদের বাসায় আপনার দাওয়াত, আজকে আমাদের বাসায় একটু আসেন। তো
তো আমি বললাম যে এটা কী ধরনের কথা, আমি তো আপনাদের বাসা চিনি না। তা বলে ভাইয়া আজকে তো ঈদের দিন, আপনি প্লিজ আমাদের বাসা আসলে খুব খুশি হব, এমন করে মেয়েটা বলতেছে। তখন আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, সমস্যা আমি যাব। পরে আমি ওই মেয়েদের বাসায় গেলাম, মানে ওই মেয়ের বাসায় গেলাম আপনার বিকাল প্রায় 3টার দিকে। আমাকে ঠিকানা দিল, ঠিকানা অনুসারে গেলাম এবং যাওয়ার সময় আমি এবার ফল ফ্রুট এটা ওইটা অনেক কিছু কিনে নিলাম। তো ওই গেলাম, যাওয়ার পরে দেখলাম যে উনি আমাকে শ্যামাই চিনি দিল, খুব ভালো করেই খাইলাম। তো বললো এটা হচ্ছে ওনার শ্বশুর বাড়ি, ওনার স্বামী এখানে থাকে। তো ওনার বাচ্চা কাচ্চা হচ্ছে না, অনেক বছর হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয় না, কিন্তু ওনার যেই হাজব্যান্ড তিনি অনেক ভালো। অনেকক্ষণ কথাবার্তা বললাম এবং একটা পর্যায়ে ওনার হাজব্যান্ডও আসলো, হাজব্যান্ডের সাথেও কথাবার্তা বললাম। তো ওনার হাজব্যান্ড আমাকে বললো ভাই আমার ওয়াইফ তো আপনার অনেক প্রশংসা করলো যে আপনি অনেক ভালো মানুষ, ঠিকঠাক মতো দোকানদারি করতেছেন, যথেষ্ট ভালো মানুষ, আমাকে এটা ওইটা বললো। তো আমি বললাম যে আচ্ছা ভাই ঠিক আছে। এমন করে ওনার হাজব্যান্ডের সাথে আমার একটা ভালো সম্পর্ক হলো। তো মেয়েটা আমাকে তখন ভাই ডাকছে, ভাই ডাকার পরে ওই তখন মাঝে মাঝে আমার দোকানে আসতো, মাঝে মাঝে বলতে 2-1 দিন পর পরে আসতো, আইসা আমার দোকানে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো, চা কফি খাইতো, মাঝে মাঝে আমার ক্যাশেও বসে থাকতো। আমার সাথে মোটামুটি একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। হয় না যে পারিবারিক সম্পর্কের মতো, এরকম একটা পারিবারিক সম্পর্কের মতো হয়ে গেছে। আমার দোকানে আসে, আমার দোকানে চা কফি খায়, বসে আড্ডা মারে, এরকম করে খুব ক্লোজ হয়ে গেল আমার সাথে। তা আমারও খুব ভালো লাগতো যে আমাদের তো এখানে আসলে ওরকম আপন বলতে তেমন কেউই নাই। আবার রান্নাবান্না করে খাইতাম, তো উনি আমার জন্য রান্নাবাড়া করে নিয়ে আসতো, বাসা থেকে রান্নাবাড়া করে নিয়ে আসতো। কী খাবো না খাবো আমি বলে দিতাম, ওইটা আমার জন্য রান্না করে আনতো। তো মোটামুটি খুব ভালোই ছিল। এভাবেই দীর্ঘ কয়েক মাস ধরে এই মেয়েটার সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক গেল এবং আমাদের গ্রামের বাড়িতেও যাইতে চাইছে, রংপুরে যাবে বলছিল। তা আমি আর তাড়িয়ে নিই না। এই মেয়ের বাড়ি ছিল হচ্ছে নোয়াখালীতে, কুমিল্লার পার্শ্ববর্তী জেলা নোয়াখালীতে বাড়ি ছিল। তা এরকম করতে করতে অনেক দিন হতে হতে আমার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেল। তাই সম্পর্ক হওয়ার পরে একদিন হঠাৎ করে আমার বলতেছে ভাইয়া আমিনুল ভাই যদি কিছু না মনে করেন একটা কথা জিজ্ঞেস করব, এমন করে আমাকে বলে। তাই আমি বললাম ঠিক আছে বলেন না। বলে আমি কি আপনার দোকানটাতে চাকরি করতে পারি? এখানে তো অনেক মেয়েদের মালও আছে, অনেক মেয়েরাও জুতা কেনার জন্য আসে, তো আপনি মেয়েদেরকে জুতা পরাই দেন, এটা আমার কাছে ভালো লাগে না। আমি কি আপনার দোকানে চাকরি করতে পারি? এটা আমাকে বললো। তো আমি তখন বললাম যে এটি কী ধরনের কথা, আপনার হাজব্যান্ড কী মনে করবে আমার দোকানে আপনার চাকরি করবেন? আপনার চাকরি করতে হবে কেন? পরে আমি এতদিন ওই মেয়ের সাথে আসি বা এতদিন ওদের পরিবারে যাচ্ছি আসতেছি, এই সমস্যার কথাগুলো কিন্তু আমি কখনোই জিজ্ঞেসও করি নাই, আর আমি এই কথাগুলো কখনো শুনিই নাই। এই প্রথম আমি শুনতে পাইলাম যে তাদের পরিবারে অনেক অভাব আছে, তার হাজব্যান্ড যে পরিমাণে টাকা ইনকাম করে ওই টাকা দিয়ে আসলে খুব ভালোভাবে চলা যায় না, পারিবারিক অনেক অভাব অনটন, আমাকে এগুলো বললো। তা আমি বললাম ঠিক আছে, আপনি যদি আমার দোকানে থাকতে চান সমস্যা নাই, আপনি থাকেন। তো ওই তখন আমার দোকানে একরকম দোকানের আমি যেরকম কাজ করি ও সেরকম কাজ করে। তো আমি তো এটা কন্ট্রাক্টের উপরে নিয়েছি, দোকানের যে মালিকের বউয়ের কাছ থেকে, আমার মামির কাছ থেকে কন্ট্রাক্টে নিয়েছি এবং কন্ট্রাক্টে আমি দোকানদারি করতেছি। প্রতি মাসে মামিকে আমি একটা অ্যামাউন্ট দিচ্ছি দোকান থেকে। তো তখন আমি তার বেতন করে রেখে দিলাম, মাসে তার বেতনটা দিলাম আমি 12,000 টাকা। ওই সময় 12,000 টাকা মাসিক বেতনে আমি তারা রাখলাম। তো সে কিন্তু 24 ঘন্টা ডিউটি করতো না, আমি যতক্ষণ করতাম ততক্ষণ না, হয়তো বিকেলের দিকে আসতো, যখন কাস্টমারের একটা চাপ পড়তো ওই সময়টাতে আসতো। অনেক মেয়ে কাস্টমার আসতো, ওদেরকে জুতা পরাই দিত, দেখাইতো। তো আমি তখন ওই যে মেয়েদের যেই জিনিসগুলো এগুলো আলাদা এবং ছেলেদেরগুলো আলাদা, এরকম করে দোকানদারি করতেছি। তো এরকম করতে করতে অনেক সময় আমাকে জিজ্ঞেস করতো যে আমার পরিবারে কে আছে না আছে। এইভাবে কথাবার্তা বলতে বলতে মোটামুটি এই বারিশের সাথে আমার একটা ভালো সম্পর্ক হয়ে যায়, খুব ভালো একটা সম্পর্ক। তো সম্পর্কটা এরকম করে ক্লোজ হইতে হইতে একদিন আমার হঠাৎ করে বলতেছে আমরা কিন্তু শুক্রবারে দোকান বন্ধ রাখি। তো আমাকে বলে যে আমিনুল ভাই চলেন না, কালকে তো শুক্রবার আছে, আমরা দুজনে মিলে একটু ঘুরবো, আমাকে বলতেছে। আমি তখন বললাম তো দুজনে মিলে যদি ঘুরি আপনার জামাই কিছু মনে করবে না? আপনার জামাই বলবে না? বলে যে আমার জামাই আর কি বলবে, বাদ দেন তো, একটু ঘুরবেন, যদি আমরা দুজনে মিলে একটু ঘুরি খুব ভালো লাগবে। তো আমি ঢাকা শহরে আজকে এত বছর দূরে আসি, আমি এভাবে কোথাও ঘোরাফেরা করি নাই বা কোনো দিকে যাই নাই, এমন কোনো অভ্যাসও কিন্তু আমার নাই। সে যখন আমাকে এমন করে ধরলো যে চলেন না আমরা কোথাও থেকে একটু ঘুরে আসি, আমাদেরকে ভাল লাগবে। তো এরকম করে বলার পরে বললাম যে ঠিক আছে চলেন একটু ঘুরি। তো শুক্রবার আমি তারে, দোকান বন্ধ আমাদের শুক্রবার, আমি তারে নিয়ে ঘুরতে বেরোলাম। আমরা অনেকক্ষণ ঘুরলাম, এইদিকে সেদিকে অনেক ঘোরাফেরা করলাম এবং লাস্ট নাইটে মুভিও দেখলাম, সিনেমা দেখলাম। তো সিনেমা দেখতে দেখতে আপনার অনেক রাত হয়ে গেছে। রাত হয়ে যাওয়ার পরে ও তখন আমাকে বলতেছে আমি আজকে বাসায় যাব না। তো আমি বললাম যে ওমা এটা কী ধরনের কথা বললেন, আপনি বাসায় যাবেন না তো কোথায় যাবেন? পরে বলতেছে আমার বাসায় যেতে ভালো লাগে না, বাসায় গেলে আমার হাজব্যান্ড আমার সাথে গ্যাট অনেক ঝগড়া ঝামেলা করে, আমি আজকে আপনার বাসায় খাওয়া দাওয়া করবো, এরপরে দেখা যাক কোথায় যাওয়া যায়, খাওয়া দাওয়া করে প্রয়োজন আমার বাসায়, ওরা আবার বাপের বাড়ি আছে বলে আমি আমার বাবার বাসায় যাব। তো আমি বললাম যে ঠিক আছে। পরে আমার বাসায় নিয়ে গেলাম,
বাসায় যাওয়ার পরে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পরে সে বলতেছে, সে তার হাজব্যান্ডের ফোন দিছে, ফোন দিয়ে বলতেছে তুমি গেট টেট লাগিয়ে ঘুমায় যাও, আমি আজকে বাবার বাসায় থাকবো, আমি কালকে যাব। তো এটা তার হাজব্যান্ডে বললো। তো আমি যেই রুমে থাকতাম এটা একটা রুম আর কি, জাস্ট একটা রুমের মধ্যে থাকতাম, একটা পরিবারের সাথে মিলে থাকতাম আর কি আপনার একটা রুমের মধ্যে। তো আমি তখন বললাম যে ধরেন অনেক রাত হয়ে গেছে, তো ও আমাকে বলতেছে যে ভাইয়া অনেক তো রাত হয়ে গেছে আমিনুল ভাই, আজকে আমি আমার আব্বুর বাসায় গেলেও তো গেট খুলবে না, একটা কাজ করে আমি আজকে এখানে থেকে যাই, আমাকে বলতেছে। আমি বললাম যে এখানে তো রুমে একটা, আর আমাদের পাশের রুমে যারা থাকে তারা তো ঘুমিয়ে গেছে, তো ওদেরকে তো এই সময় আর ডেকে উঠানো যাবে না, তো এখন এটা কীভাবে সম্ভব, আমি তো একটা পুরুষ মানুষ, আপনি কিভাবে থাকবেন? পরে বলে আরে আশ্চর্য বিষয়, আমরা দুজনে যদি ঠিক থাকি তাহলে কিছুই না, মানে আপনি বাদ দেন তো, আপনি দরজাটা লাগাই দেন। তাই খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করার পর তখন দরজা লাগাই দিছে, দরজা লাগাই দিয়া আমি বললাম ঠিক আছে তাহলে আপনি খাটের উপরে ঘুমান, আমি না হয় নিচে ঘুমাই। বলে যে না, নিচে ঘুমাইতে হবে না, আমরা খাটের উপরেই ঘুমাই, আপনি মধ্যে কোলবালিশ একটা দিয়ে দেন, আমরা দুজনে দুই পাশে ঘুমাবো। তাই আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, যেহেতু মধ্যে কোলবালিশ দিবেন দুজনে দুই পাশে ঘুমাবো, এই কথা মতো আমি তখন ঘুমাইতে গেলাম তারই নিয়ে। তো মধ্যে কোলবালিশ দিলাম, দুজনে দুই পাশে ঘুমাইলাম, কিন্তু ভাই আমার চোখে তো ঘুম আসতেছে না, মানে আমি যতই ঘুমানোর চেষ্টা করতেছি ঘুম আসতেছে না। এরকম করে মানে ও কি ঘুমের ফাঁদে না কিসের ফাঁদে, ও হঠাৎ করে মধ্যে যে কোলবালিশটা ছিল ওই কোলবালিশটা সরাই দিছে, কোলবালিশটা একপাশে ফালাই দিয়েছে এবং কোলবালিশটা ফালাই দিয়ে আমাকে তখন জড়াই ধরছে রাত্রের মধ্যে। আমার তখন তো ভাই মানে শরীরটা দপদপ করে কাঁপতেছে যে আল্লাহ এটা কী, এবং জড়াই ধরার পরিপ্রেক্ষিতে সে মানে এমনভাবে মানে আমার সাথে মানে ইচ্ছে হোক বা অনিচ্ছে হোক যাই হোক আমার সাথে ওই রাতের বেলায় এক অনৈতিক কাজ করে ফেলে, যেটা আসলে আমার পক্ষ থেকে আমি চাচ্ছিলাম না যে এরকম কিছু একটা হোক, কিন্তু এটা হয়ে যায়। এই কাজটা করার পরে ও তখন আমাকে বলে সরি, আমি তো আসলে বুঝতে পারি না, আমি আমার হাজব্যান্ড মনে করছিলাম, রাতের বেলা আমি ঘুমের মধ্যে আমার হাজব্যান্ড মনে করে আমি এটা করে ফেলছি, তুমি কিছু মনে করে না। মানে হঠাৎ করে আমাকে তুমি করে বলতে শুরু করলো, তুমি কিছু মনে করো না প্লিজ, আমার অনেক খারাপ লাগতেছে, এই সেই বলে ও মোটামুটি আমার সাথে অনেকটা ক্লোজ হয়ে গেল। তো ঠিক আছে, ওই রাতের বেলা এটাই হলো। কিন্তু এরপরে সে মাঝে মাঝে আমার বাসায় চলে আসতো, আমার বাসায় এসে থাকতো এবং ওর হাজব্যান্ডকে ফোন দিয়ে বলতো যে আমি আজকে বাবার বাসায় থাকবো, তোমার বাসায় যাবো না, তুমি দরজা লাগাই দাও। তো এই কথা বলে প্রায় সময় ওর সাথে আমার এই ধরনের অনৈতিক সম্পর্কগুলো হতো। এভাবে প্রায় 2 থেকে আড়াই মাসের মতো কেটে যায়, এবং 2-2.5 মাস হওয়ার পরে ও তখন হঠাৎ করে একটা সময় বলতেছে যে, তখন কিন্তু আমাদের মাঝে মোটামুটি রিলেশন শুরু হয়ে গেছে, আমার বাসায় থাকতেছে এবং অলওয়েজ আমার বাসায় থাকে, মাঝে মাঝে আসে, আমাদের মাঝে শারীরিক সম্পর্ক হয়। সেইখান থেকে ও আমাকে বলতেছে যে, ও আমাকে বলে যে আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে দিব, আমার হাজব্যান্ডকে ভালো লাগে না, আমি তোমাকে বিয়ে করব, বিয়ে করে আমরা একসাথে থাকবো। তো এটা যখন আমারে বললো, আমি চিন্তা করলাম যে আসলেই তো আমাকে না একসময় বিয়ে করতেই হবে। তো মেয়েটাও দেখতে শুনতে যেহেতু ভালো আছে, তার পারিবারিক অবস্থাও ভালো, তো সে যদি তার হাজব্যান্ডকে ছেড়ে দেয় তাহলে আমাকে যদি বিয়ে করে তাহলে খারাপ হবে না। ও আবার ব্যবসা বাণিজ্য বুঝে, ওই সময় দোকান টোকান চালাইতো, তো ব্যবসা বাণিজ্য অনেক ভালো বুঝতো, কীভাবে ব্যবসা করতে গেলে খুব ভালো বুঝতো। তো ওই ব্যবসা বাণিজ্য করতো, দোকান চালাইতো। এটা একটা পর্যায়ে তখন বললো একটা কাজ করে আমরা দুজনে বিয়ে করে ফেলি। তাই আমি চিন্তা করলাম যে যেহেতু ওর সাথে আমার অনেক সম্পর্ক হয়ে গেছে, আর সত্যিকারও তো আমি ওর প্রতি অনেকটা দুর্বল হয়ে গেছি, মানে অনেক উইক হয়ে গেছে, ওরে ছাড়া আমার এমনিও নিজেরাও ভালো লাগে না, এবং সত্যিকার অর্থে যদি ও আমাকে ভালো না বাসে বা ওর সাথে আমার যদি কোনো কিছু না হয়, মানে আমি কিন্তু ভালো থাকতে পারবো না, মানে ওরে আমার খুব ভালো লাগে, এক কথা যেটা ওরে ছাড়া আমি বাঁচবো না। তো একটা পর্যায়ে যেহেতু এরকমই একটা অবস্থায় হয়ে গেল, তো ঠিক আছে, আমরা তখন দুজনেই তো অ্যাডাল্ট ছিলাম, আমরা কাজী অফিস থেকে তখন আমরা বিবাহ করি। অ্যান্ড বিবাহতে আমি কাবিন দেয় 4 লাখ টাকা, ওই সময় 4 লক্ষ টাকা কাবিনে তখন ওর সাথে আমার বিয়ে হয়। অ্যান্ড এর আগে ওর হাজব্যান্ডকে ডিভোর্স করে দেয়। তো ডিভোর্স করে দেওয়ার পর ওর সাথে আমার বিয়ে হয়। বিয়ে হইলে পরে ওর বাবা আবার ওই বিয়েতে প্রথমে রাজি হচ্ছিল না, তো পরে আবার ওর বাবাও রাজি হয়। ওর মা রাজি নেই, মা রাজি হয় না, ওর আবার একটা ছোটো বোন আছে, তারা কেউই রাজি না, শুধু ওর বাবা রাজি হয়েছে। তো আমার দোকানে আসতো, ওর বাবা আমার দোকানে থাকতো, ও আসতো, তো একটা মোটামুটি পারিবারিকভাবেই তখন সব কিছু ভালো করে চলতেছিল। দেখা যায় আমি দোকানে মাল উঠাই বা আমার দোকান থেকে যে বেনিফিট, ওই সময় কিন্তু আমার অনেক লাভ হইতো, অনেক টাকা আমার ইনকাম হইতো। তো আমি তখন আবার আমার শ্বশুর বাড়িতে যাওয়ার সময় এটা নিতাম, শ্বশুর শাশুড়ির জন্য জুতা নিয়ে যেতাম, শপিং করে নিয়ে যেতাম, মানে মোটামুটি খুব ভালো একটা সম্পর্কের মধ্যে আমি তখন রয়ে গেলাম। অ্যান্ড এরকম করে সময়গুলো কাটতেছে অ্যান্ড একটা পর্যায়ে দেখলাম যে ওর চাহিদা বেড়ে গেছে, মানে আপনার বারিশার চাহিদা বেড়ে গেছে। আগে যেরকম আমার সাথে ছিল আর কি, দোকানদারি করতো, খুব হিসাব করে টাকা পয়সা খরচ করতো, অনেক হিসাবই ছিল, বাট হঠাৎ করে ও একটু বেহিসাবি হয়ে গেল, মানে 2 হাতে টাকা পয়সা উড়াইতে আসছে, দেখা যায় যতটুকু আমাদের লাভ হচ্ছে তার চেয়েও বেশিও খরচ করতেছে। আজকে আমি গোল্ডের এটা কিনবো, কানের দুল কিনবো, তারপরে গলার চেন কিনবো, এটা কিনবো, ওইটা কিনবো, মানে বিভিন্নভাবে এটা ওইটা কিনবে করে আমাকে জাস্ট পাগল করে দিতেছে।
আমাকে জাস্ট পাগল করে দিতেছে। আমি আর এসব নিতে পারতেছিলাম না। আমি তার সাথে রাগারাগি করি যে এটা কীভাবে সম্ভব, আমি এটা কীভাবে করব, ওইটা কীভাবে করব, তুমি এগুলো কী বলতেছো, মানে আমাদের তো ব্যবসা বাণিজ্য ওভাবে হচ্ছে না, তার উপরে তুমি যদি এগুলো করো তাহলে কীভাবে হবে। অ্যান্ড এরকম করতে করতে একটা পর্যায়ে ও তখন বেবি কনসেপ্ট করে, মানে বাচ্চা কনসেপ্ট করে। তো বাচ্চা কনসেপ্ট করার পরে আমাকে বলে যে এক জোড়া কানের দুল কিনে দেওয়ার জন্য। আমাকে বলে যে তুমি আমাকে এক জোড়া কানের দুল কিনে দাও। তো আমি বললাম যে দিব, একটু অপেক্ষা করো, দিব, সমস্যা নেই। ওরকম করে আমি তাকে বললাম আর কি, দিব, ঘোরাচ্ছিলাম। তো এমন অবস্থার ভিতরে ও তখন হঠাৎ করে কী করে বেবিটাকে নষ্ট করে ফেলে, পেটে বেবিটাকে নষ্ট করে ফেলে। তো বেবিটাকে নষ্ট করে ফেলার পর আমার খুব রাগ লাগে যে বেবিটা কেন নষ্ট করলা, আমি তো বেবি নষ্ট করতে বলি না, তুমি নষ্ট করলা কেন, আমি তোমার কানের দুল তো কিনিয়ে দিতাম। ওই আমি কানের দুল কিনে দিই নাই কেন, এই রাগ করে, মানে আমার উপরে রাগ করে ও তখন পেটের বাচ্চাটাকে নষ্ট করে ফেলে। এই ঘটনার পরে ধরুন ওর সাথে আমার মানে প্রচুর পরিমাণের ঝামেলা হইতেছে, খুবই ঝামেলা হইতেছে। ওই কোনোভাবেই আমার সাথে ভালো অবস্থানের মধ্যে নাই, আমি ওর সাথে ভালো অবস্থার মধ্যে নাই। এরকম করে দুজনের মাঝে ঝগড়া ঝাঁটি, ঝামেলা, মারামারি, কাটাকাটি, মানে খুব প্রবলেম হইতেছে। অ্যান্ড একটা পর্যায়ে আমি ওর আব্বুরে জানাইলাম যে দেখেন বারিশা যা করতেছে এভাবে তো আসলে হতে পারে না। ও প্রতি মাসে আপনার 60-70-80 হাজার টাকা ওর প্রতি মাসে খরচ করে, ও শপিং করে, এইটা কিনে ওইটা কিনে, এখানে ঘুরতে যায়। ওর হাজব্যান্ডের সাথে যখন ছিল, ওর হাজব্যান্ড 10-12 হাজার টাকা বেতন পাইতো। তা 10-12 হাজার টাকা বেতনে ওর হাজব্যান্ডের সাথেও এত বছর সংসার করেছে, তা তো কোনো ঝামেলা হয় নাই, কিন্তু এখনও আমার সাথে এরকম এরকম করতেছে। আমি যেটাই বলি ওর এটাই কোনো পছন্দ না, আমার সাথে অলওয়েজে ওর মুখ কালাকালি, ঝগড়াঝাটি, মারামারি, আমার এগুলো ভালো লাগে না। অ্যান্ড প্লিজ আপনি আপনার মেয়েরে বুঝান। তো উনি বারিশারে বুঝায়, বারিশও তখন আর আমার কোনো কথা মানে না, আমার কোনো কমেন্ট শোনে না। তো এমন করতে করতে একদিন রাতের বেলায় ও হঠাৎ করে আমারে বলতেছে আমি তোমারেও ছেড়ে দিব, আমার ভাগ্যটাই খারাপ, আমি আমার হাজব্যান্ডকে ছেড়ে যে মানুষের হাতটা ধরছি এই মানুষটাও খারাপ, তো আমার কপাল যেহেতু খারাপ আমি কারোর সাথেই সংসার করব না, আমার চোখ যেদিকে যায় আমি সেদিকেই চলে যাব, আমি কারোর সাথে থাকবো না। মানে ও মোটামুটি মনে খুব কষ্ট পায় এবং কষ্ট আমার সাথে এইভাবে কথাবার্তা বলে। তা আমি ওই দিন ঘুমায় যাই, মানে আমার যে কী হয় আমি জানি না, আমি ঘুমাইলে পরে অনেক, মানে আমার ঘুম যখন ভাঙে দেখি যে পরের দিন প্রায় 2টা বেজে গেছে, মানে দিনে 2টা বাজে আমার ঘুম ভাঙছে। ঘুম ভাঙার পরে আমি তখন বললাম যে কী ব্যাপার, আমার তুমি সকালে জাগাই দিলে না কেন, তুমিও দোকানে গেলে না, আমিও দোকানে গেলাম না, দোকান খুললাম না, এটা কোনো কথা হইলো? ও বলে বাদ দাও, আজকে দোকানে যাওয়ার দরকার নাই, যেহেতু যাও নাই তাহলে বাদই দাও, আজকে বন্ধই থাক। আবার সকালবেলা উঠে আপনার বিরিয়ানি রান্না করলো, খিচুড়ি রান্না করলো, আমার দিল, আমি খাইলাম। খাওয়ার পরে বলতেছে আজকে আর দোকান খোলার দরকার না, আজকে আমরা ঘুমিয়ে পড়ি। তাই আমার আদর টাদর করলো, দুজনে মিলে আবার ঘুমিয়ে পড়ছি। তো এভাবে সারাটা দিন বিকালে একটু ঘোরাফেরা করলাম, দোকান আর খুললাম না, রাতের বেলায় ঘুমাইছি। রাতের বেলায় ঘুমায় সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি যখন ঘুম থেকে উঠে, আমি হঠাৎ করে ঘুম থেকে উঠে যে ও নাই, মানে ও নাই, বারিশা নাই। তো এই না থাকার পরে আমি ঘুম থেকে উঠছি আপনার 8:30 বাজে। তো দেখলাম ও নাই, তখন ঘুম থেকে উঠলাম, ওইটা আমি তখন মানে দোকানের চাবিটা খুঁজতেছি, দোকানে চাবিটা পাইছি, পাওয়ার পরে দেখলাম যে ও নাই। ওর নাম্বারে কল দিলাম, নাম্বারটাও বন্ধ। ভাবলাম কই গেল না গেল জানি না, আমি তখন আস্তে আস্তে করে দোকানের দিকে যাচ্ছি, আমি দোকান খুলে হয়তো কোথাও গেলে চলে আসবে। গিয়ে আমি তখন দোকানে শাটারটা খুললাম, শাটারটা খোলার পরে আমি দোকানের দিকে তাকাই দেখতেছি দোকানে কোনো মালামানি নাই, মানে টোটালি দোকানে কোনো মাল নাই, পুরো দোকান খালি। দেখার পর তুমি অবাক হয়ে গেলাম, কিরে আমার দোকানের মাল গেল কই? দারোয়ানরে ডাক দিলাম, কিরে বেটা আমার দোকানের মাল কই? বলে গতকালকে রাত্রেই তো আপনার ওয়াইফ এসে আরও কয়েকজন এসে দোকানের মাল সব বের করে নিয়ে গেছে, আপনারা নাকি দোকান চেঞ্জ করবেন। তাই আমি বললাম কে বললো তোমার, মানে এই কথা কে বলছে, আমার ওয়াইফ মাল নিয়ে গেছে? বলে হ্যাঁ আপনার ওয়াইফে তো ছিল বোরকা পরা অবস্থায়, এবং আরও হচ্ছে কয়েকজন ছিল, তারা সবাই মিলে দোকানের মাল সব নিয়ে গেছে, আপনারা নাকি দোকান চেঞ্জ করবেন, অন্য কোথাও দোকান নেবেন। তাই আমি বললাম না না না, আমি তো দোকান চেঞ্জ করবো না। দোকান আমি চেঞ্জ করবো কেন? এটা কী ধরনের কথা, আমার দোকানের মাল কোথায় গেল? বলে স্যার আমি তো জানি না, ম্যাডাম নিয়ে গেছে। এবার আমি ওর নাম্বারে কল দিতেছি, হঠাৎ করে ওর নাম্বারে কল ঢুকছে। ঢুকার পরে আমি বললাম যে তুমি কই, বারিশা তুমি কই? আমার বলে যে আমি তো আসি আমার আব্বুর বাসায়। আমি বললাম তুমি তোমার আব্বুর বাসায়, আমার দোকানের মালামাল নিছে কে? তুমি নাকি দোকান নাকি, মানে আমার গোডাউনে লক্ষ লক্ষ টাকার মাল, প্রায় আপনার 16-17 লাখ টাকার আপনার জুতা হবে আর কি, আরও বেশি হবে। তো এত টাকার জুতা মানে ও কোথায় নিয়ে গেল? পরে আমি বললাম যে তুমি কেউ? বলে আমি আমার আব্বুর বাসায়। তো আমি বললাম তুমি তোমার আব্বুর বাসায়, ঠিক আছে আমি আসতেছি। অ্যান্ড এই কথা বলে আমি তখন ওর বাবার বাসায় রওনা দিছি। এই 10 মিনিট পর আমার কল দিছি, আমি রিক্সার মধ্যে কল দিয়ে বলতেছে আমি আব্বুর বাসায় নাই, আমি তোমার সাথে সংসার করবো না, তুমি আমার কাবিনের টাকা রেডি করো। তো আমি বললাম যে তুমি কোথায় গেলা? আমার বলো আমি কোথায় যাবো এটা নিয়ে তোমার জানার দরকার নাই, তুমি আমার কাবিনের টাকা রেডি করো, আমি তোমার সাথে সংসার করবো না। তুমি আমাকে চোরের অপবাদ দিতেছো, আমি তো দোকানে যাইনি। তাই আমি বললাম তো তুমি দোকানে যাও না, এখন কোথায় আছো, আমার সাথে দেখা করো? বলে আমি দেখা করতে পারবো না, আমি তোমার সাথে সংসার করবো না, তুমি আমার কাবিনের টাকা দিয়ে দাও।
আমি তখন ওর বাবার কাছে গেলাম, ওর বাবারে যেয়ে বললাম যে আবু এই ঘটনা। ওর বাবা মুহূর্তের মধ্যে আমার সাথে চোখ টোক লাল করে ফেলে। এই বেটা বেয়াদব ছোট লোক, তুই আমার সাথে কীরকম করে কথা বলতেছিস? আমার মেয়ে চোর নাকি বেটা? আমার মেয়েকে চোর? মানে ওই তো নোয়াখালীর আঞ্চলিক ভাষায় খুব খারাপ ভাষা আমার সাথে কথাবার্তা বলে। আমি তখন বললাম দেখেন আমার দোকানের সব মাল নিয়ে গেছে, দারোয়ান আছে, আপনি নাইলে দারোয়ানের সাথে কথা বলেন, দারোয়ানকে জিজ্ঞেস করেন আপনার মেয়ে। বলে আমার মেয়ে কই গেছে? তুই আমার মেয়েরে মারিয়ে ফেলছিস, আমার মেয়েকে আমি তোর নামে মামলা দিব। আমি বললাম আরে বাবা আপনার মেয়েই তো, আমি আপনার মেয়েরে ফোন দিলাম, আপনার মেয়ে বলে আমার সাথে সংসার করবে কেমন করে? আমার মেয়ে একটু শপিংয়ে যায়, একটু এইটা ওইটা কিনে, তুই পছন্দ করস না, কথায় না কথায় আমার মেয়ের গায়ে হাত তুলিস, আমার মেয়ের সাথে খারাপ ব্যবহার করিস। আমার মেয়ে কি ছোটো লোক নাকি? আমার মেয়ে কি এই নাকি ওই নাকি? মানে উনি উল্টা আমার সাথে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার করতেছে। এবং উনি এরকম যে মানে রুই রুই এসে আমাকে মারার জন্য উনি তেরে তেরে আসতেছে, আমাকে মারবে। যে তুই আমার মেয়েরে কী করছিস, আমার মেয়েরে কোন জায়গায় নিয়ে গেছিস, আমার মেয়ের তুই ফিরে আমি তোর নামে মামলা দিব, তুই হয়তো আমার মেয়েরে হত্যা করছিস। এর মধ্যে আমার আবার ওইখানে ওই সময় আমার ফোন দিচ্ছে, মামি আমার ফোন দিয়ে বলতেছে কী অবস্থা, আমি তো গতকালকে রাতে খারাপ স্বপ্নে দেখছি, তোমার দোকান কেমন চলতেছে? আমি কই জি মামি দোকান ভালো চলতেছে, আপনি চিন্তা করেন না। অ্যান্ড এমন অবস্থার ভিতরে আমি তখন খুব টেনশনে পড়ে গেলাম, কারণ আমি তোরে বিয়ে করছি হিসাবে তো বাড়িস আমার বউ। এখন ও যদি দোকানের মালামাল নিয়ে যায়, তাহলে আমি এখন যদি মামলা মোকদ্দমা করতে যাই, উল্টা আমারে আবারও কাবিনের টাকা দেওয়া লাগবে। 4 লাখ টাকা কাবিন করছে, কাবিনের টাকা দেওয়া লাগবে। আমি ভাই দিশেহারা হয়ে গেছি, এখন আমি কি করব? আমি 5-7 দিনের মতো ওরে খুঁজি, ও এই মোবাইল খোলে, এই মোবাইল বন্ধ করে, ও কই আছে না আছে আমি কিছুই জানি না। ফোন করলেই খালি একটা কথা বলে তুই আমার কাবিনের টাকা দিয়ে দে। আমি বললাম দোকানে 20-25 লাখ টাকার মালামাল ছিল, তুমি এইসব মালামাল কোথায় নিয়ে গেলা? মালামালগুলো কী করলা? দোকানটা খালি করে ফেললা, দোকান ভাড়া আমার দেওয়া লাগতেছে, এবং দোকানটা আমার না, দোকানটা আমার মামার, আমি দোকানটা চালাই, আমি তো দোকানের মালিক না। তা আমার এই ক্ষতিটা করলো, আমি গরিব মানুষের ছেলে, আমি রংপুর আমার বাড়ি, তো তুমি আমার এই কাজটা কেন করলা? কান্নাকাটি করতেছে। ও আমারে বলতেছে তুই আমার সাথে কথা বলবি না, তুই একটা ছোট লোক, আমি তোর সাথে কথা বলবো না, তুই আমাকে চোর বলে আখ্যায়িত করছিস। আমি কি চোর নাকি? তুই আমার টাকা দিবি, তুই আমার জুতা চোর বানাইতেছিস, আমি জুতা চোর? মানে এতভাবে ভাই খারাপ ভাষায় কথাবার্তা বলতেছে। আমি তখন এই 5-7 দিনের মতো দোকানে ঘুরেফেরা করি। এমন করতে করতে হঠাৎ করে ওর বাবা আমার নামে একটা মামলা দায়ের করাই দিছে, মানে বাবা, শাপলার বাবা, আমি বারিশের বাবা আমার নামে মামলা দিয়ে দিল, আমি ওনার মেয়েরা নাকি গুম করছি। একে তো ধরেন দোকানের মালামাল ও নিয়ে বিক্রি করে ফেললো, দোকান ভাড়া দিতেছি মাসে মাসে, এর উপরে দোকান হচ্ছে মামির, যদি মামি এসে দোকানে মালামাল না পায় তাহলে তো মামিও আমার নামে মামলা দিবে। এর উপরে আবার আপনার বারিশার বাবা আমার নামে মোটামুটি একটা জিডির মতো একটা অভিযোগ আমার নামে করে ফেলছে, থানা থেকে আমাকে ফোন দিয়েছে। আমি তখন ভাই চোখ মুখ বন্ধ করে পুরো ঢাকা শহর পালাই, আমি তখন পালাই গেছি বাড়ির মধ্যে চলে গেছি। বাড়িতে যাওয়ার পরে আমার আম্মা আমারে বলতেছে যে কী হয়েছে। ওই সময় কিন্তু আমার মামারা, তারপরে আমার যে চাচা ছিল, আমার যে চাচারা আমার আব্বা বিদেশ নিয়েছে, যে চাচাদের সাথে আমার ঝামেলা ছিল, ওই চাচা, আমার মা, আমরা কিন্তু সবাই তখন খুব ভালো, মানে একই পুকুরে মাছ ধরি, একই পুকুরে গোসল করি, মানে সবাই মোটামুটি কারোর প্রতি কারো কোনো রাগ নাই, ক্ষোভ নাই, অভিমান নাই, আমরা সবাই ওই সময় ঠিক হয়ে গেছি। বাড়িতে যাওয়ার পরে 2-3 দিন খুব টেনশনের মধ্যে আছি, কী করবো না করবো বুঝতে পারতেছি না। আম্মা তখন বিষয়টা কিছুটা বুঝার পর আমারে বলে তোর কী হয়েছে বাবা? আমি বলি মা কিছু হয় না, আমার ভাল লাগতেছে না। আম্মু আমারে বলে তুই আমার কাছে বল, আমার কাছে বললে তুই সমস্যা নাই। পরে মা যখন খুবভাবে ধরে, তখন আমি মায়ের কাছেই সত্য ঘটনাগুলো শেয়ার করি যে মা দেখো এই ঘটনা, আমি তো এমনি বিপদে পড়ছি, এখন তো আমার বাঁচার কোনো উপায় নেই, আমি এখন কি করব। তো আমাদের এদিক দিয়ে আবার একটা ঘটনা আমি বলতে ভুলে গেছিলাম। আমার যে ছোটো বোন ছিল, আমার ছোটো বোন কিন্তু মারাত্মক অসুস্থ হয়েছে। আমার ছোটো বোনকে পিছনে কিন্তু আপনার প্রায় 8-9 লাখ টাকার মতো চলে গেছে, ও অসুস্থ হয়ে গেছিলো। তো এখানে কিন্তু আমাদের জমি টমি যা ছিল মোটামুটি জমি টমি সব বিক্রি করে দিয়েছে আমাদের, মানে শুধুমাত্র মানে ভিটাটা ছাড়া আর কোনো কিছুই নাই, সবই বিক্রি করে দিয়েছে আমার ছোটো বোনের চিকিৎসার জন্য। তো এখন আমার ছোটো বোন পরিপূর্ণভাবে ঠিক হয় না, ভালো হয় নাই। পরে আমিও বলতেছিলাম, মারে বললাম যে মা এই ঘটনা, আমি তো এখন খুব টেনশনে আছি, যে কোনো সময় মামি যদি হঠাৎ করে দোকানে যায় যদি দেখে দোকানে মাল নাই, এরপরে তো মামি আমার নামে মামলা মোকদ্দমা করবো। যে মেয়েরই বিয়ে করছি ওই মেয়ের বাপও একরকম আমার নামে মামলা করে দিছে, আমি তো ঢাকা শহর থেকে পালিয়ে আসছি, আমি এখন কী করব। আমার আম্মা তখন আমারে বলতেছে তাহলে তোর কাছে এখন একটাই রাস্তা খোলা আছে, তুই বিদেশ চলে যা, তুই যদি বিদেশ চলে যাস তাহলে তুই সব কিছু থেকে রেহাই পাবি। তা আমি তো বললাম যে মা আমি এখন বিদেশ যাব কেমন করে, বিদেশ যেতেও তো আমার টাকা পয়সা লাগবে, এখন আমি তো আর বিদেশ চাইলেই যেতে পারবো না, বা তুমি বললে আমি বিদেশ যেতে পারি না, আমার তো টাকা ঢোকা লাগবে। আমার আম্মু বলে যেভাবে হোক তোকে বিদেশ চলে যেতে হবে, কারণ তুই দেশে থাকলে তুই বিপদে পড়বি, কারণ ওই মেয়ের তো অলরেডি 4 লাখ টাকা কাবিনের টাকা, তুই ওই মেয়ে তোর দোকানের মাল বিক্রি করছে, এটাতে কিছুই হবে না, এটাতে কেউ কোনো কিছু বলবেও না, এটাতে কিছুই হবে না। এর চেয়েও বরং তুই ওই মেয়েকে ছাড়তে হলে তোর 4 লক্ষ টাকা দেওয়া লাগবে। আর মেয়ের বাবা যেহেতু মামলা দিছে, মেয়ের বাবাই তোরে খুঁজে বের করে ফেলবে, তুই বিদেশ যাওয়া ছাড়া আর কোনো রাস্তা নাই। তো
আমার বাবা তো জমি বিক্রি করছে, একে তো জমি বিক্রির টাকা, তার উপরে আরও মানুষের কাছ থেকে ঋণ টিন করে আমার ছোটো বোনের চিকিৎসা করছে। আমার আব্বার কাছেও তেমন কোনো টাকা পয়সা নাই। কখন খুব টেনশানে পড়ে যায়। টেনশানে পড়ে গিয়ে আমার মা তখন কী করে, আমার চাচির সাথে বিষয়টা কিছুটা শেয়ার করে। মানে শেয়ার করে বলতে এরকম না যে আমি ঢাকা থেকে মাইর খেয়ে আসছি, আমি এখন এই সেই, এটাই বলে যে ঢাকা থেকে মাইর খেয়ে আসছে, ওই ব্যবসা বাণিজ্যে মাইর খাইছে, এখন কি করা যায়। যদি আপনাদের আমার আম্মা আমার চাচিরে বলতেছে যদি কোনো ভালো মেয়েটাই থেকে থাকে, মেয়ের বাপে যদি ওর একটু সাহায্য করে ওর একটু বিদেশ টিদেশে পাঠিয়ে দেয়, তাহলে আমরা ওই মেয়েরে আমার ছেলের বিয়ে করে আনবো। এই কথা আমার চাচির কাছে বলতেছে যে আপনি এদিকে কোনো আশেপাশের কোনো মেয়েটে আছে কি না আপনিও খোঁজখবর নেন এবং আশেপাশে মানুষদেরকে জানান। আমার ছেলে বিয়ে করবে, মেয়েরে বিয়ে করবে, মেয়ে যেমনই হোক আমার ছেলের বিদেশ নিলেই হবে, মানে আমার ছেলেকে বিদেশ নিয়ে যেতে হবে, এরকমভাবে কথাবার্তা। তো এর 2 দিন পরে আমার চাচি হঠাৎ করে এসে আমার আম্মাকে বলে যে ভাবি একটা কথা বলি, আমিনুল তো অনেক ভালো ছেলে, আমিনুলের মতো ভালো ছেলে তো আমাদের এলাকা তার একটাও নেই। আমিনুল তো অত্যন্ত ভালো ছেলে, তো আমার তো একটা মেয়ে আছে, আমার তো একটা বড় মেয়ে আছে, আমাদের হচ্ছে শাপলা। তো আপনি যদি বলেন, আপনারা যদি রাজি থাকেন, আপনার ভাই যদি রাজি থাকেন, আমি আমিনুলকে শাপলারে বিয়ে করাইয়া আমার মেয়ের জামাই হিসেবে রেখে দিতে চাই। তো এখন তো আমাদের মোটামুটি ব্যাংকে টাকা ঢুকা আছে শাপলার বাপের, তো শাপলার বাপে টাকা ঢুকা দিয়া আমিনুল্লে না হয় বিদেশে পাঠাই দিব, আপনি কি বলেন। আমার আম্মাকে এই কথা বললো। আমার আম্মা তখন বলে আলহামদুলিল্লাহ, এটা তো তাইলে আমার মানে মেঘ না চাইতে বৃষ্টি হওয়ার মতো অবস্থা, এটা হলে তো আমার আর কোনো কিছুই লাগে না, আপনি কি বলেন। শাপলা তো আমার মেয়ের মতো, আমার পরিবারে থাকবে, আমি ওরে রাখবো, খাওয়াবো, আমি ওরে সব কিছু করবো, কোনো সমস্যা নাই, কিন্তু আপনি আমার ছেলেটারা তাহলে বিদেশ পাঠানোর একটি ব্যবস্থা করে দেন, ও বিদেশে চলে যাক, এরপরে বাকিটা বাকি হবে, কারণ ঢাকা থেকে ব্যবসা বাণিজ্য মাইর খেয়ে আসছে, তো হাতে কোনো টাকা পয়সা নাই, আমার ছেলেটা একটা বিপদে পড়ে যেতে পারে, এই কাজটা আপনি করেন। তো আমার কাকার সাথে তখন আলোচনা করা হয়, আমার আব্বা আর আমার কাকা দুজনে বসার পরে কাকা আর বাবা দুজনে আমার জিজ্ঞেস করে তুই কী বলিস। আমি বললাম যে ঢাকাতে ব্যবসা বাণিজ্য করছি, ঢাকাতে মাইর খাইছি, এখন আমার হাতের অবস্থাও ভালো না, শারীরিক অবস্থাও ভালো না, এখন যদি বিদেশে চলে যেতে পারি তাহলে ভালো হয়। তো আমি কিন্তু আমার কাকার টাকা রাখবো না, আমি বিদেশে যাওয়ার পরে আমি আমার কাকার টাকা আবার ফিরিয়ে দিব। আমার কাকা তখন বলতেছে তুই বেটা তোর বাবার ছেলে না, তুই আমারই ছেলে, সমস্যা কি, আমার টাকা ফিরিয়ে দিতে হবে কেন, আমি আগে কাতারে ছিলাম, কাতারে আমার ভালো ভালো লোকদের সাথে পরিচয় আছে, আমি ওইখান থেকে তোর জন্য একটা ভিসার ব্যবস্থা করবো, ওইখানে আমি তোরা কাতার পাঠিয়ে দিব। তাই আমি বললাম যে ঠিক আছে কাকা, তাহলে এটাই করেন, আপনি আমার কাতার পাঠানোর ব্যবস্থা করেন। তা আমার কাকা বলতেছে তাহলে বিয়ে শাদির কাজটা শেষ করে ফেলি, তুই বিয়ে শাদি করে তোর বউরে নিয়ে থাক, এবং যেহেতু তুই বিদেশ যাবি, যত তাড়াতাড়ি বিয়ে হয় ততই তোর বউকে একটু বেশি সময় দিতে পারবি, এরপরে না হয় আমি তোকে কাতারে পাঠানোর ব্যবস্থা করব। পরে পারিবারিকভাবে তখন তারা এই বিয়ের সিদ্ধান্তটা নিল। আমার কিন্তু ভাই টেনশনে তখন ঘুম আসতেছে না, আমি মোবাইল সিম চেঞ্জ করে ফেলছি, সিমটা চেঞ্জ করে শুধুমাত্র আমার ওই কাকির সাথে আলোচনা করতেছি, মাসে মাসে কাকিরে আমার জমানো টাকা থেকে টাকা দিতেছি, আমার যে জমানো টাকা আছে ওইগুলো থেকে আমি টাকা দিতেছি কাকিরে, আর আমি গোপনে গোপনে কাকির সাথে কথা বলতেছি। কাকিও যেহেতু ট্রান্সফার হয়ে গেছে অনেক দূরে, কাকিও আর এই ব্যবসা বাণিজ্য দেখতে আসে না, উনি তো মনে করে দোকান চলতেছে। আর আমাকে যে হচ্ছে ইয়ার আপনার বারিশার আব্বা কল দিত, আমি কই আছি না আছি এগুলো জানার জন্য, তো আমি তখন সিমটা চেঞ্জ করে ফেলি। তো এরকমভাবে তখন পারিবারিকভাবে বিয়ে হয়, বাসর হয় আমার শাপলার সাথে। বিয়ে হবার পরের দিন আমি তখন আমার টাকা দিয়ে আমি পাসপোর্ট করে ফেলি, মানে খুব ইমিডিয়েটলি 3-4 দিনের ভিতরে পাসপোর্ট বাইর করি, এবং পাসপোর্ট বের করে আমি তখন কাকারে দিই, বললাম যে কাকা আপনি লেট করেন না, আমার মন মানসিকতা ভালো নয়, আপনি যত দ্রুত পারেন তাড়াতাড়ি আপনি কোনো না কোনো একটা দেশে আমরা পাঠিয়ে দেন। আমার ব্রেনে কাজ করে না, আমার মেমোরি পুরো হ্যাং হয়ে গেছে, আমাকে অনেক খারাপ লাগতেছে, আপনি যেভাবেই পারেন যে কোনো একটা দেশে আপনি খুব তাড়াতাড়ি আমার পাঠিয়ে দেন, আপনি আমার সময় লস করেন না। উনি আমার বলে হ্যাঁ আমি তোর খুব তাড়াতাড়ি পাঠিয়ে দিব, তুই চিন্তা করবি না। তো এই পাসপোর্টটা দেওয়ার পরে উনি কী করলো, মানে ঘুরাইতে আসে আপনার প্রায় প্রতি মাসেই তো গেলে আমার দোকান ভাড়াও দেওয়া লাগতেছে, আবার কাকির টাকাও দেওয়া লাগতেছে, এগুলো তো আমি আমার পকেট থেকে দিতেছি, আমার ইনকাম তো আর নাই। তাই আমি বললাম যে আপনি একটু তাড়াতাড়ি করেন, কীভাবে করা যায় তাড়াতাড়ি করেন। এইভাবে কয়েকটা দিন কেটে গেল, উনি আমার পাসপোর্টটা নিয়ে গেল, উনি আমারে বলছে আমাদের এলাকার এক লোক আছে, আপনি ওনারা সবাই হাবিলদার বলে আর কি, উনি আগে পুলিশে চাকরি করতো, এখন উনি বিদেশে লোক পাঠায় আর কি, হাবিলদার বলে ওনারে। তা বলে আমি তো তোর হাবিলদার কাকার কাছে পাসপোর্ট দিছি, তোর হাবিলদার কাকা তো বলছে ভিসা লেগে যাবে, এখন লাগতেছে না কেন আমি তো বুঝতে পারতেছি না, লেগে যাবে। তারপরে আমার কাকা যখন এটা আমার বললো, একদিন হাবিলদার কাকার আমি দোকানে গিয়ে বললাম কাকা আমার কাকা তো আমার শ্বশুর তো আপনার পাসপোর্টটা দিছে, তাই আমার পাসপোর্টে ভিসাটা একটু তাড়াতাড়ি লাগিয়ে দেন, তো আমার একটু ইমার্জেন্সি দরকার আর কি, যে কোনো ভিসা আমরা পাঠিয়ে দেন। তো হাবিলদার কাকা আমার বলতেছে তোর শ্বশুর তো আমার কোনো পাসপোর্ট দেয় নাই। আমি বললাম না আমার পাসপোর্ট দেয় নাই, বলো না তোর পাসপোর্ট তো আমার দেয় নাই। তাই আমি বললাম আমার কিন্তু অনেকটা দিনই দিক দিয়ে আমার কাকা আমার ঘুরে ফেলছে, মানে আমার শ্বশুর আমার ঘুরাইছে, তা ওনার নাকি পাসপোর্ট দেয় নাই।
না দেওয়ার পরে আমি তখন আমার শ্বশুরে গিয়ে দিলাম রাতের বেলায়, যে কাকা আপনি বললেন আপনি পাসপোর্ট দিছেন, এখন হাবিলদার কাকা তো বলে আপনি হাবিলদার কাকার কোনো পাসপোর্টে দেন নাই, তাই আপনি আমার ক্যান ঘুরাইতেছেন। মানে একটু মোটামুটি সাথে রাগারাগি করছি। উনি বলে দেখ আমি হাবিলদারের কাছে পাসপোর্ট দিব কি দিব না ওই চিন্তার মধ্যে ছিলাম, একটা কাজ কর তুই অন্য কোথাও দেখ, আমি তোরা টাকা দিয়ে দিব, তুই অন্য কোথাও ভিসা হয় কি না দেখ, তুই অন্য কোথাও পাসপোর্ট জমা দে। এই কথা বলি তখন আমার পাসপোর্ট ফিরিয়ে দিল। তখনও কিন্তু শাপলা আমার বউ আমার ঘরেই আছে। পরে আমি কী করলাম, তাহলে পাসপোর্টটা কই দেওয়া আছে, এইভাবে ঘোরাফেরা করতে করতে আমি তখন আমাদের এলাকার মোহাল্লেম বলে একটা লোক আছে, মোহাল্লেমের কাছে আমি তখন পাসপোর্টটা দিলাম। মোহাল্লেমের কাছে পাসপোর্ট দিলাম, দিয়ে বললাম যে তাইলে আপনি আমার ভিসার ব্যবস্থা করেন। উনি তখন করলো কি আমার জন্য আপনার কুয়েতের একটা ভিসা রেডি করলো। কুয়েতের ভিসাটা রেডি করলো, 6 লাখ টাকা ভিসার দাম, কুয়েতে আমাকে পাঠিয়ে দিবে। তো উনি আমার বললো কুয়েতের ভিসা হইতে বেশি দিন সময় লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তুই টাকা পয়সা রেডি কর। তা আমি তখন আমার কাকারা এসে বললাম যে কাকা, মানে কাকা বলতে উনি তো আমার শ্বশুর, তখন আমি বললাম যে আপনি অর্ধেক টাকা দিয়ে দেন আর অর্ধেক টাকা ভিসা আসলে দিব। মোহাল্লেমের কাছে দিছি এবং মোহাল্লেম কিন্তু আমার সাথে কোনো প্রতারণা করবে না, কোনো বেইমানি করবে না, আপনি মোহাল্লেমেরে আমার ভিসাটা লেগে যাবে, আপনি তাড়াতাড়ি টাকাটা দেন। তা উনি টাকা দিচ্ছি, আজকে দিব কালকে দিব, এ কথা বলে বলে ঘুরাইতে আসে। আমার তো ভাই ভিতরে আমার কলিজার মধ্যে পানি নেই। কখন আবার আমার কাকি দোকানে যায় দেখে দোকান নাই, কখন আবার আমি যারা বিয়ে করছি ওই মেয়ে আবার তার শ্বশুর শাশুড়ি নিয়ে, বা ওই মেয়ে আবার তার বাপ্পা নিয়ে আমার বাড়িতে উঠে। আমি যে শাপলারে বিয়ে করছি, আমি তো শাপলার কাছে ওই মেয়ের কথা বলি নাই যে আমি ঢাকাতে একটা বিয়ে করছি, বিয়ে করে আমি এরকম এরকম বিপদে পড়ছি, এগুলো কিন্তু আমি শাপলার কাছে বলি নাই, মানে আমার শ্বশুর শাশুড়িকে বলি নাই। এই বিষয়টা কিন্তু সম্পূর্ণ আমি নিজের মাঝে লুকিয়ে রাখছি। এখন যদি কোনোভাবে আমার শ্বশুর শাশুড়ি এই বিষয়টা জানতে পারে, তাহলে তো ভাই আমাকে আস্ত রাখবে না, আমাকে তো তারা মেরেই ফেলবে, মানে আমার কাকা ও কাকি আমার উপরে খেপে যাবে। আমি চাচ্ছিলাম বিদেশ যাওয়ার পরে এটার একটা সমাধান কোনো না কোনোভাবে একটা সমাধান বা সলিউশন হয়ে যাবে। দেশে থাকতে তো আর এটার কোনো সমাধান হবে না, দেশে থাকতে তো কোনো সমাধান নাই। এই অবস্থার ভিতরে তখন পড়ে রইলাম, বারবার বুঝাইতেছি যে আমাকে তাড়াতাড়ি বিদেশে পাঠাই দেন, আমি চলে যাই এবং আমি চলে গেলেই সব কিছু সমাধান হয়ে যাবে, কিন্তু ওরা কোনোভাবে আমাকে পাঠাচ্ছে না। এরপরে মোহাল্লেমের কাছে ভিসা দিলাম, পাসপোর্ট দিলাম, এবার মোহাল্লেমের কাছে আমার কাকা আমার টাকা দেয় না। তো কাকা টাকা না দেওয়ার পরে আমি তখন আমার আব্বারে ধরে আরেক জায়গা থেকে লাভের উপরে কিছু টাকা উঠেছি। লাভের উপরে আপনার 2 লাখ টাকা উঠেছি সুদের উপরে। ওই 2 লাখ টাকা উঠে আমি মোহাল্লেমের টাকা দিছি যে তাইলে আপনি আমার ভিসাটা লাগান। তো 2 লাখ টাকা মোহাল্লেমের দিলাম, মোহাল্লেমে বলে যে আরও টাকা দিতে হবে। আমি বললাম ভিসাটা লাগান, আমি আপনার সাথে সাথে টাকা দিব। অ্যান্ড একটা পর্যায়ে মোহাল্লেমে আমার পাসপোর্টে ভিসা লাগাই দিল, মানে খুব দ্রুতর মধ্যে ভিসাটা লাগাই দিল। একটা টেডেমেড একটা কোম্পানির মধ্যে ভিসাটা লাগাই দিয়েছে, কোনো রকম কোম্পানি। ভিসাটা লাগিয়ে দেওয়ার পরে আমি তখন আমারে বললো যে তুই ফুল টাকা দে। এবার আমি কাকারে বললাম যে কাকা, মানে কাকা বলতে আমার শ্বশুর, আপনি আমার ফুল টাকাটা দিয়ে দেন, আমার এখানে আমি তো 2 লাখ টাকা সুদের উপরে লয়ে দিছি, এখন ফুল টাকাটা দিলে আমি টাকাটা দিয়ে আমি কুয়েতে চলে যাব। এদিক দিয়ে কিন্তু আমি মাসে মাসে প্রতি মাসে কিন্তু কাকিরে টাকা দিতেছি, ওই জুতা দোকানের যে লাভের টাকাটা আমি দিতেছি। আবার টেনশনের মধ্যে আছি, কখন আবার বারিশার বাবা এসে আমারে ধরে, ওমা উনি এবার টাকা দিতে টেডেমেডে করতেছে, টাকা দিব আর কি, মানে ওনার ভিতরে কোনো আগ্রহ নাই। মানে একটা পর্যায়ে আমি বুঝে গেলাম যে উনি মনে হয় আমার সাথে খেলা করতেছে, মানে আমার সাথে মস্কারি করতেছে, দুষ্টামি করতেছে। তাই এরকম করতে করতে হঠাৎ করে কাকা একদিন বলতেছে, তাই তোর বাড়িটা আমার দিয়ে দে। মানে এমন করে আমার বলছে, তোর বাড়িটা আমার দিয়ে দে, তুই আমাদের বাড়িতে চলে আয়। মানে ওই আজ থেকে বহু বছর আগের যেই কথা, এই কথা। তাই আমি বললাম যে আপনি এটা কী বলেন, আমার বাড়ি আপনি দিয়ে দিব, মানে আমি তো আপনার মেয়েরই বিয়ে করছি, আমার তো আর কোনো ভাই নেই, আমি থাকা আর আপনার মেয়ে থাকা তো একই কথা। আপনার মেয়েরকে আপনি কোনো কিছু দেবেন না, আপনার মেয়ে তো এই বাড়িতে থাকবে। ওই ঘুরে ফিরে ওনার কথা একটা যে তুই বাড়িটা আমার দিয়ে দে। তো এইভাবে আরও 2 দিন কাটলো। এমন আপনার বুধবার ছিল, বুধবারে সন্ধ্যার সময় আমার কাকি তার বাপের বাড়িতে কোথায় জানি টাকা নিয়ে যাইতেছে। বাপের বাড়িতে কোথায় টাকা দিবে কারে, সুদের উপরে না কিসের উপরে, আমি খবর পাইছি। খবর পাই মানে আমার শাশুড়ি আর কি। পরে আমি আমার শাশুড়িরে যাই ধরছি, মানে আমি বললাম, আমি চাচি বলতাম, আমি শাশুড়ি মাসুড়ি বলতাম না। আমি বললাম যে চাচি আমি তো খবর পাইছি আপনি আপনার বাপের বাড়িতে কোন ছেলের জানি টাকা দিতেছেন লাভের উপরে, আপনি আমার টাকাটা দেন না কেন? আমার টাকাটা আপনি দিবেন, না দিলে আপনার সাথে আমার একটা সমস্যা হয়ে যাব। আমি কিন্তু মানে ওই সময় খুব রেগে গেছিলাম যে আমি ঘরটার কোবাই ফেলবো, আমি প্রয়োজনে আপনাদের মানে আপনার আমি উঠে নিয়ে যাবো, আমার টাকা আপনার দেওয়াই লাগবে, আমাকে আপনি 2 দিনে মানে আজকে রাতের মধ্যে টাকা দিবেন। এরকম করে একটু ধমকাধমকি করি, একটু খারাপ ভাষায় কথা বলি, কারণ ভাই আমার ব্রেন মাথা তো ওই সময় ঠিক নেই, আমি কি বলি না বলি ওইসব কোনো কিছু আমার মনে নেই। তাই গ্রামের ওই সময় অনেক মানুষ জড়ো হয়ে যায়। আমি তখন বলি উনি আমার কাছে মেয়ে বিয়ে দিছে, মেয়ে বিয়ে দেওয়ার সময় উনি আমার বলছে যে উনি আমার বিদেশে নিয়ে যাবে। এখন এরকম করে ওনার ট্যাগরা কালা মেয়েরা আমার কাছে বিয়ে দিছে, এখন উনি আমাকে বিদেশেও নেয় না, আমার টাকাও দেয় না, মানে খুবভাবে খারাপ ব্যবহার করছি। এরকম করার পরে যাই হোক এই ঘটনার পরে কাকিও খুব রাগারাগি করলো, আমিও রাগারাগি করছি, একরকম মানে প্রমূল পরিমাণে ঝগড়া হয়েছে। ঝগড়া হওয়ার পরে ঘরে আসছে, আমার আব্বা বলতেছে এইভাবে ঝগড়াঝাটি করে লাভ আছে?
আমি বললাম তো ঝগড়াঝাড়ি না করলো, আমার টাকা দেয় না কেন? আমার টাকা দিয়ে দিলে তো আর ওনাদের সাথে আমার কোনো ঝগড়া হয় না। আমার টাকা আমার দিয়ে দিবে, আমার টাকা না দিয়ে আমার ঘুরে দিতেছে কেন? আমার এইভাবে ঘুরাচ্ছে কেন? না দিলে না দেবে, ঘুরাই কেন? আমার আব্বা বলে যৌতুকের টাকা কি মানুষ এভাবে নিতে পারে? আমি বললাম না, আমি এভাবেই নিব। এই বলে ভাই আমি তো ঘুমিয়ে গেলাম, আমি ঘুমিয়ে গেছি। তা ঘুমিয়ে যাওয়ার পরে সকালবেলা আপনার প্রায় আমি তো আমার বউ আবার চলে গেছে, তার বাপের বাড়িতে চলে গেছে। আমার কাকির সাথে আমি ঝগড়া করছি না, ঝগড়া করার শাপলা আবার ওদের ঘরে চলে গেছে, ওদের ঘরে ঘুমাবে, আমার সাথে ঘুমাবে না। রাত্র প্রায় 4:30টার দিকে সরি 3:30টার দিকে 3:30টার দিকে হঠাৎ করে চিৎকার পড়ছে চাচির ঘরের ওই দিক থেকে। এখন চিৎকার দেওয়ার পর আমি ঘর থেকে বেরোবো, এই সময় আমার মা আমার ধরে ফেলছে। আমার বলে তুই বাইরিস না। আমি বললাম যে আমি বাইরে হবো না কেন? মা বলে তুই বাইরিস না, তারা মনে হয় কোনো না কোনো একটা নাটক শুরু করছে, রাতের বেলায় চিৎকার দিতেছে, তারা কোনো না কোনো একটা নাটক করছে মনে হয়, তুই ঘর থেকে বাইরিস না। আমি বললাম যে তো আমি বাইরে, কী হয়েছে না হয়েছে, কেন কাকা চিৎকার করতেছে? না শাপলার কোনো ক্ষতি হলো? শাপলা তো আমার বউ, তাই না, আমার বিবাহিত স্ত্রী, তা ওর কোনো ক্ষতি হলো কি না এটা তো আমাকে দেখতে হবে, আমি যাব। আম্মা আমার বলে তুই ঘর থেকে বেরোইস না। আমার আম্মাও বের হয় না, আমার আব্বাও বের হয় না, আমিও বের হই নাই। এবং আমার ছোটো বোন আমাদের ঘরে, আমরা বেরো না, ঘরের মধ্যে রয়ে গেছি। তা ঘরের মধ্যে রয়ে গেছি। সকালবেলা হঠাৎ করে আমাদের এলাকার মেম্বার, মানে ফজরের পরে মেম্বার আসছে আমাদের বাড়িতে, আইসা বলতেছে, আমার আম্মারে বলতেছে, এই তুমি আমিনুল কই? বলে আমার আম্মা বলে আমিনুল তো ঘরে। বলে আমিনুলকে তাড়াতাড়ি বাড়ি থেকে বেরিয়ে যাইতে বলো। আমার আম্মা বলে কী হয়েছে? বলে কী হয়েছে না হয়েছে না, মানে আমাদের এলাকার মেম্বার বলতেছে আমিনুলকে তাড়াতাড়ি বলো বেরিয়ে যেতে, আমিনুল থাকলে কিন্তু সকালে আমিনুল অ্যারেস্ট হয়ে যাবে। তা আমি বললাম যে আমার আম্মা বলে কী হয়েছে? বলে কী হয়েছে তোমার, আমি পরে বলবো। এই বলার পরে আমার তখন বাড়ি থেকে আম্মা ফজরের পর আমার বাড়ি থেকে বের করে দিল। আমি পিছনে দরজার দিকে বেরিয়ে গেলাম, মা আমার বলে তুই তো নানার বাড়িতে চলে যা। আমি তখন আমার নানার বাড়িতে চলে গেলাম, কী হইলে না হইলে কিছু বুঝলাম না। সকালবেলা আমার মা আমার 8:30টার দিকে কল দিয়ে বলতেছে আমিনুল তুই কই রে? আমি বললাম মা আমি তো নানার বাড়িতে আসছি। কী হয়েছে মা, কী কারণে? মেম্বার আমার ফজরের সময় আমাকে এইভাবে ধাক্কায় বাড়ি থেকে বের করে দিল, এবং আমি গতকালকে রাতে শুনলাম আমার শ্বশুর বাড়িতে চিল্লি, ঘটনা কী হয়েছে? আমার আম্মা বলে সর্বনাশ হয়ে গেছে, তোর চাচিরিকে জানি উঠে নিয়ে গেছে। তাই বললাম যে কী বলেন, আমার চাচিরি উঠে নিয়ে গেছে? বলে হ্যাঁ, তোর চাচিরে পাওয়া যাচ্ছে না, রাত্রের বেলা নাকি তোর চাচিরিকে উঠে নিয়ে গেছে তোর কাকা বলতেছে। তা আমি ভাই তখনও আর কোনো কিছু বুঝি না, তা আমি তো ভাই সরল মনে পড়ে আছি। 11টার দিকে আমার মা আমার কল দিয়ে বলতেছে আমিনুল বাবা সর্বনাশ হয়ে গেছে। এই কী হয়েছে মা? আবার 11টার দিকে কী হয়েছে মা, সর্বনাশ কী হয়েছে? আম্মা আমারে বলে এখন তো তোর নামে মামলা দিয়ে দিছে। তা আমার নামে মামলা দিয়ে দিল কারণ কি? বলে তুই নাকি তোর শাশুড়ি উঠে নিয়ে গেছস, তোর শাশুড়ি তুই নাকি উঠে নিয়ে গেছস রাতের আধারে, এই যে কাবিনে টাকা দেন এই জন্য, যৌতুকের টাকার জন্য রাতের অন্ধকারে তুই তোর শাশুড়ি উঠে নিয়ে গেছস, এই বলে তোর নামে তখন মামলা দিয়ে দিছে। মামলা দেওয়ার সাথে সাথে মনে করেন পুলিশ বাড়িতে এসে এই তন্ন করে ঘর বাড়ি ভাঙাভাঙি শুরু করছে, এবং একদিনের ভিতরে যদি আমার ধরতে না পারে তাহলে আমার ভাব আর আমার মায়ের আমার বোনের উঠে নিয়ে যাবে, এরকমভাবে হুমকি দামকি দেওয়া শুরু করছে। এই পুলিশ ঘন্টার মধ্যে 3বার আসে, ঘন্টার মধ্যে 3বার আসে, পুরো গ্রামে রটারুটি হয়ে গেছে। আমি আমার শাশুড়ি নিয়ে পালাইছি ভাই। তখন আমি ওই গ্রামের ওই ক্রিমিনালি বুদ্ধিটা আমি বুঝি না যে আসলে কেন আমার সাথে এরকমটা হইতেছে বা কী হইতেছে। আমি তখন আমার নানুর বাড়িতে, 2 দিন পরে আমাদের ঘর বাড়ি সব ভেঙে ফেলতেছে, ঘরের বাড়ির মধ্যে থাকার কোনো উপায় নেই। আজকে পুলিশ এনে পিটে, কালকে পিটে, 2 দিন পরে আম্মা তখন আমার নানুর বাড়িতে আসছে। আইসা আম্মা চিৎকার করে কাঁদতেছে। আম্মা বলে বাবা রে, আমি তো বুঝি না কী হইতে আছে। এই 2 দিন পরে পুলিশ আসে, লোকজন আসে, আমাদের ঘর বাড়ি পোড়াই দিবে, আমাদের ঘর বাড়ি ভেঙে দিবে, তুই নাকি তোর শাশুড়ি নিয়ে পালাইছস। আমি তখন বললাম মা আমি তো ঘরের মধ্যেই ছিলাম, আমি তো তোমার সাথেই ছিলাম, আমি তো তোমাদের সাথেই ছিলাম। আমার হঠাৎ করে মেম্বার আইসা ফজরের টাইমে আমার ঘর থেকে বের করে দিল, আমি আমার নানুর বাড়িতে চলে আসছি, আমি আমার শাশুড়ি নিয়ে পালাইলাম কই? বলে এরকম করে তো মামলা দিছে। এর 2 দিন পরে গ্রামবাসী সবাই মিলে, গ্রামের সব মানুষ মিলে তখন আমাদের ঘরটা পোড়াই দিল। অপরাধ, আমি এক কলঙ্কিত মানুষ, আমি আমার শাশুড়িরে নিয়ে পালাইয়ে গেছি, আমি আমার যৌতুকে টাকার জন্য শাশুড়িরে কিডন্যাপ করছি, ওই জন্য আমাদের ঘর বাড়ি পোড়াই দিছে, আমাদের ঘর বাড়ি জায়গা সম্পত্তি সব পোড়াই দিছে। পোড়াই দেওয়ার পরে আমার মা বাবা তখন নিরুপায় হয়ে আমার নানুর বাড়িতে আসছে, আমার বোনরে নিয়ে আমার নানুর বাড়িতে আসছে। এবং নানুর বাড়িতে আসার পরেও এইভাবে পুলিশ আমাদেরকে পরে শেষে কেমনে খবর পাইছে আমরা নানুর বাড়িতে আসি, এই নানুর বাড়িতে এসে আমাদেরকে খোঁজাখুঁজি শুরু করছে। নানুর বাড়িতে এসে খোঁজাখুঁজি শুরু করছে। পরে আমি বাধ্য হয়ে নানুর বাড়ি থেকে আমার মারে, আমার বাবারে, আমার বোনরে নিয়ে আমি তখন আমার খালার বাড়িতে গিয়ে উঠি। রংপুর থেকে অনেক দূরে আমার খালার বাড়ি।
তা খালার বাড়িতে গিয়ে আরও আমি খালার বাড়িতে উঠি, খালার বাড়িতে চলে যাই এবং খালার বাড়িতে যাওয়ার পরে এইভাবে আরও 5-7 দিন কেটে যায়। আমাদের বাড়িঘর সব পোড়ায় দিছে, আমাদের মানে যা কিছু আছে সবই নষ্ট করে ফেলছে গ্রামের মানুষ, এবং গ্রাম থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদেরকে কখনোই আর ওই গ্রামে উঠতে দেওয়া হবে না। আমি এতটাই নিকৃষ্ট, এতটাই খারাপ, আমি রাতের আধারে আমার শাশুড়ির আমি কিডন্যাপ করছি এবং কিডন্যাপ করে আমি মেরেই ফেলছি, মেরে আমি লাশ গুম করে ফেলছি, লাশও পাওয়া যাচ্ছে না। তাই এরকম অবস্থার ভিতরে আমি তখন একদিন মেম্বার কাকার নাম্বারটা জোগাড় করলাম, যে মেম্বারে আমারে রাতের অন্ধকারে বলছে তুই বাড়ি থেকে চলে যা, তোরে পুলিশে ধরে নিব। আমি তখন মেম্বার কাকারে ফোন দিয়ে বললাম, কাকা এটা কী ধরনের ঘটনা আমার সাথে ঘটলো, আমি তো কোনো অন্যায় করি নাই, আমারে এরকম বিপদে আপনারা কেন ফালাইলেন? আমারে বলে, বাবারে দেখ ঝামেলাটা তো কেমনি কেমনি হয়ে গেছে, এটা তো আর কইতে পারবো না। আমি শুনলাম তোরে সকালবেলা পুলিশে নিতে আসবো, থানাতে তোর নামে একটা মামলা হয়েছে, আমি তো তাড়াতাড়ি তোরে বাঁচানোর জন্য আসছি, আমি তো তোরে বাঁচানোর জন্যই আসছি, আর তো কিছু না। আমি বললাম, কাকা দেখেন আমি তো কোনো অন্যায় করি নাই, কোনো অপরাধ করি নাই, শুধু শুধু আমার গ্রাম থেকে বের করে দিলেন, তো আমি গ্রামে যেতে চাই, আপনি আমার গ্রামে ঢুকান। বলে তুই থাক, দেখা যাক। এইভাবে আরও প্রায় আপনার মাসখানি কেটে গেল এবং এরই মাঝে পুলিশ তখন এই বিষয়টা নিয়ে মানে এতভাবে লেগে পড়ছে, আমাকে খুঁজে বের করবে আমি কোন জায়গায় আছি। আমি আমার শাশুড়িরে মানে তখন মার্ডার মামলা হয়ে গেছে, আমার শাশুড়িরে আমি গুম করছি এবং গুম করে আমি আমার শাশুড়িকে মার্ডার করে ফেলছি, আমি আমার শাশুড়ির হত্যাকারী এরকমভাবে মামলা দায়ের করছি। তার কয়েকদিন পরে মেম্বারে আমারে বলতেছে, তুই তোর বাবারে নিয়ে অমুক জায়গায় একটু তোদের সাথে একটু কথা বলি। তা আমি বললাম যে ওই জায়গায় যাবো, যদি মেম্বার আমাদেরকে ধরাই দেয়, বিশ্বাস তো না, হয়তো মেম্বারে পুলিশ খবর দিয়ে রাখলো, পুলিশ এসে আমাদেরকে ধরে ফেলবে, ওই জায়গায় আমি যাব না। আমি আব্বার বললাম, আব্বা আপনি যাবেন নাকি? আমার আব্বা বলে যে না, যাওয়াটা ঠিক হবে না, মেম্বারে বিশ্বাস করা যায় না, কারণ মেম্বার হচ্ছে খারাপ লোক, যে কোনো সময় হয়তো আমাদেরকে ধরাই দিতে পারে, গেলাম না। এরপরে এরকম করে মেম্বার আমারে বলতেছে, আমার সাথে যদি দেখা না করোস, কথাবার্তা না বলোস, তাহলে তো এটার কোনো সমাধান হবে না, দেখা তো করতে হবে। পরে আমি বললাম যে আপনি কেন দেখা করতে হবে, আপনি ফোনে বলেন। উনি বলেন এইসব কথা ফোনে বলা যাবে না। পরে বাধ্য হয়ে আমরা মেম্বারের সাথে এক জায়গায় দেখা করতে রাজি হই, মানে আমরা আমাদের এরিয়াতে মেম্বার আসতে বলি, মেম্বার আসে। আসার পরে মেম্বার বলে ঘটনাটা কি? আমি বললাম, তাই দেখেন কাকা, ঘটনা কিছুই না, আমার যেভাবে বললেন যে তুই ঘর থেকে বেরো, আমি ঘর থেকে বেরিয়ে গেছি, আমি বেরোই আর রাতের আধারে আমার নানুর বাড়িতে চলে আসছি। এখন ঘটনা তো বলে তুই নাকি তোর শাশুড়ির নাকি দিনের বেলায় হুমকি দিছিস, তুই তোর শাশুড়ির উঠে নিয়ে যাবি যদি তোরা টাকা না দেয়। আমি বললাম হ্যাঁ, আমি বলছি আমার শাশুড়ির আমি উঠে নিয়ে যাব, এটা সত্য কথা। বলে সুদের উপরে টাকা নিছস? আমি বললাম হ্যাঁ, সুদের উপরে বাড়ির কাগজপত্র দিয়ে টাকা নিছি। বলে তাই তোদের বাড়িও তো এখন সুদের লোকেরা দখল করে ফেলছে, তোদের জায়গাটাকে দখল করে ফেলছে, যাদের কাছ থেকে টাকা নিছিস তারা জায়গা দখল করে ফেলছে। তুই দেখ এখন কি করবি, চিন্তা ভাবনা করে দেখ, আমার কাছে একটা প্রস্তাব আছে, আমি একটা প্রস্তাব দিতে পারি, আমার প্রস্তাবটা রাখবি কিনা বল। মানে আমি বললাম যে ঠিক আছে, আপনার প্রস্তাব আমি রাখবো, আপনার কী প্রস্তাব আপনি আমারে বলেন। তা উনি বলে তোদের বাড়ির সামনের অংশটা, মানে রাস্তার পাশের যে জায়গাটা, আমাদের তো একদম মেন রাস্তা থেকে আমাদের বাড়িটা, তা বলে মেন রাস্তার পাশে যে জায়গাটা আছে ওই জায়গাটা আমার নামে লিখে দে, আমি এখানে একটা রাইস মিল করব। তো জায়গাটা যদি আমার নামে লিখে দেস তাহলে সুবিধা হচ্ছে কি, জায়গাটা আমার নামে লিখে দিলে আমি তোরা যে 2 লাখ টাকা সুদের উপরে টাকা উঠেছিস ওই 2 লাখ টাকা দিয়ে দিব, এবং তোর কাকার সাথে তোদের যে ঝামেলা, থানাতে যে ঝামেলা, ওই ঝামেলা আমি তোদের কাটাই উঠাবো, তোরা বাড়িতে যেতে পারবি। গ্রামের মানুষকে আমি ঠান্ডা করব, গ্রামের যারা দরবারি কারবারি বা যারা যে রায় দিয়েছে ওই রায়টা আমি সমাধা করব, রায়টা সমাধা করে আমি তোদেরকে গ্রামে উঠাবো, এবং তোর বাবার আর কোনো মামলা মোকদ্দমা থাকবে না, এবং ওই মেয়ের সাথে শাপলার সাথে তুই সংসার না করলে শাপলার সাথে ছাড়াছাড়ি হয়ে গেল, তোর শাপলারে কোনো কাবিনের টাকা দিতে হবে না, শাপলারে কোনো কাবিনের টাকা দিতে হবে না, তুই শুধু তোর রাস্তার পাশের জায়গাটা আমার নামে লিখে দে, আমি এখানে একটা রাইস মিল করবো, তোদের থানার মামলা উঠাবো, তোদেরকে গ্রামে ঢুকানোর ব্যবস্থা করবো, শাপলার সাথে তুই ছাড়াছাড়ি করলে ছাড়াছাড়ি করে দিব, এবং তোরা যেই সুদের উপরে 2 লাখ টাকা নিছিস ওই 2 লাখ টাকাও দিয়ে দিব। আমার আব্বা মুহূর্তের মধ্যে এই মেম্বারের জড়াই ধরে বলতেছে, বাবা আপনি আমার উপকারটা করেন, আপনি আমার এই উপকারটা করেন, আপনি আমার বাঁচান। মেম্বারের কাছে কাঁদতেছে। মেম্বার বলে ঠিক আছে কাকা, আপনি যদি রাজি থাকেন এত শতক জায়গা আমার নামে লিখে দিবেন, আমি এত শতক জায়গায় নিয়ে যাব, নিয়ে গিয়ে আমি আপনারে মোটামুটি সব কিছু দিয়ে দিব। আমার আব্বা বলে আমি দিতে রাজি আছি। তাই আমি বললাম যে তাহলে মেম্বার একটা ডেট করলো যে আগামী দিন সকালবেলা আমি আসবো, আসলে আমি আপনারে নিয়ে যাব। তো এর পরের দিনে তখন মেম্বার আবার ওই জায়গায় আসলো, রেডি হয়ে আসলো, আমার আব্বারে নিয়ে যাবে। অ্যান্ড আমি তখন আব্বার সাথে রওনা দিলাম। মেম্বার বলতেছে তুমি কই যাও, তোমার নামে মার্ডার মামলা, তুমি কি পাগল নাকি? এইসব ইয়ের ভিতরে সবসময় পুলিশ থাকে, জায়গা রেজিস্ট্রি অফিসে ওইখানে পুলিশ থাকে, পুলিশ তো তোমাকে হুন্ন হইয়া খুঁজতেছে, থানার মধ্যে মামলা হয়েছে, তোমারে পাইলে কি মেয়া তোমারে আর রাস্তা রাখবো? মামলা উঠানোর আগ পর্যন্ত তুমি যাইও না, তুমি দূরে থাকো, আমি তোমার আব্বারে নিয়ে যাই, ওই জায়গাটা নিয়ে এরপর আমি বাকিটা করবো। পরে উনি আমার আব্বারে নিয়ে গেল, আমি তো এখানে আমার খালার বাড়িতে পড়ে আসি। আমার আব্বারে সকালে নিয়ে বিকেলে এসে আমার আব্বারে আবার নামাই দিছে। বিকেলে আমার আব্বা আসছে,
আসার পরে এর 2 দিন কেটে গেল। মেম্বারে ফোন করি, কী অবস্থা মেম্বার সাহেব? বলে সমস্যা নাই, সমাধা করতেছি, তুমি অপেক্ষা করো, সব কিছু ঠিক করো। এইভাবে আপনার 5-6 দিন পরে হঠাৎ করে লোকমুখে শুনতে পাচ্ছি, মানে এলাকার লোকের মুখে শুনতেছি আমাদের যে জায়গাটা, মানে আমাদের বাড়িঘর তো ভেঙে ফেলছে, কোনো কিছুই নাই, আমাদের জায়গাটা টোটালি 2টা ভাগ হয়ে যাইতেছে। একটা ভাগ মেম্বারে নিয়ে যাচ্ছে, আরেকটা ভাগ আমার কাকা নিয়ে যাইতেছে। মানে আমার বাড়ির অর্ধেক মেম্বার নিয়ে যেতেছে, অর্ধেক আমার কাকা নিয়ে যেতেছে, তারা তাদের মতো করে ওয়াল করে ফেলতেছে। আমি যে কোনোভাবে খবর পাইলাম, খবর পাওয়ার পরে কিরে আমার বাড়ি এইভাবে দখল হয়ে যাইতেছে, কারণটা কি? আমি তখন ডিশমিশ না পেয়ে মেম্বারে ফোন দিলাম। ঘটনা কি, মেম্বার তখন আর আমার কল রিসিভ করে না। মেম্বার আমরা যে 2 লাখ টাকা সুদের উপরে নিছি, ওই 2 লাখ টাকাও মেম্বার পরিশোধ করে নাই, থানার মামলাও মেম্বারে উঠে নেয়, গ্রামের লোকজনের সাথেও মেম্বার কথা বলে নেয়। মেম্বার আমার পুরো জায়গাটায় দখল করে নিয়ে গেছে। তো পুরো জায়গায় মেম্বার কীভাবে দখল করে? আমি আমার আব্বারে বললাম, আব্বা আপনি কত শতকের দলিল দিয়েছেন? আব্বাকে আমি তো এগুলো জানি না। আমার আব্বা তো সহজ সরল মানুষ ছিল, বিদেশ করছে সারা জীবন, ওই ভিতরে তো প্যাস কেস নেই, এত কিছু আমার আব্বা বুঝে না। আমি তখন রেজিস্ট্রি অফিসে খোঁজখবর নিয়ে জানতে পারি আমাদের স্থাবর যত সম্পত্তি আছে একদম সম্পূর্ণ দলিল আমার আব্বা মেম্বারকে দিয়ে চলে আসছে। মেম্বার ওইভাবেই সব কিছু লিখে রাখছে এবং আমার আব্বা যাওয়ার সাথে সাথে পুরো সব কিছু আমার আব্বার থেকে দলিল নিয়ে নিছে। গ্রাম থেকে তো সিদ্ধান্ত এটাই করলো যে আমি আর কখনোই গ্রামে ঢুকতে পারবো না, আমি আর গ্রামে যেতে পারবো না। আমার মাথায় তখন আসমানটা ভেঙে পড়লো, আমি সেখানে অজ্ঞান হয়ে গেছি, মানে জ্ঞান হারাই ফেলছি। পরে আমার খালা আমারে আদর সমাদর করে খালা আমারে উঠাইলো, আমি উঠলাম। এলাকার মেম্বার, তারপরে আরও লোকজনে মিলে, আমাদের পুরো গ্রামের মানুষরা মিলে আমাদের ঘরবাড়িটা 2 অংশে ভাগ করে নিল। এক অংশ নিয়ে গেল আমার কাকা, আরেক অংশ নিয়ে গেল মেম্বার। এরপরে আমি আস্তে আস্তে করে আর বাড়ির দিকে যাচ্ছি না, কারণ বাড়ির দিকে গ্রামে ঢুকলে আমাকে মেরে ফেলবে, ওরকম একটা পরিকল্পনা। সেখান থেকে আমি তখন আস্তে আস্তে করে ঢাকার মধ্যে আসলাম, আমার মায়ের নিয়ে বোনের নিয়ে ঢাকাতে আসলাম। ঢাকাতে আসার পর আমি একটা জুতা দোকানে চাকরি নিলাম। আর আমার সাথে কিন্তু আমার বউ বারিশার আর কোনো যোগাযোগ নাই, ও কোথায় আছে না আছে আমি কিছুই জানি না। ঢাকাতে এসে একটা জুতা দোকানে চাকরি নিলাম, অ্যান্ড জুতা দোকানে চাকরি করতেছি 6 মাস। 6 মাস ওই জুতা দোকানে চাকরি করা অবস্থায় আমি শুনতে পাইলাম আমার শাশুড়ি বাড়িতে ফিরে আসছে। আমি নাকি আমার শাশুড়িরে ফিরিয়ে দিছি, মানে সহ্য করতে না পাইরা আমি আমার শাশুড়িরে ফিরিয়ে দিছি। তা না, আমি তখন শাশুড়ি যখন বাড়িতে আসছে আমি খবর পাইছি, আমি তখন আমার মামলা উঠানোর জন্য এলাকার লোকজনে ধরলাম। আমার কাকা গিয়ে তখন আমার মামলা উঠে আনছে, আমার মামলা কাকা উঠাইছে। মামলা কাকা উঠানোর পরে আমি তখন বাড়িতে গেছি, মানে এলাকাতে গেছি। এলাকাতে যাওয়ার পরে আমি বললাম, মেম্বারে বললাম যে আপনি এটা কী করলেন? বলো তোর বাবা দলিল দিছে, আমি তো তোর কাছ থেকে পুরো জমিয়ে কিনছি তোর বাবারে নগদ টাকা দিয়া। তা আমি বললাম এটা কী ধরনের কথা? উনি বলে তোর বাবারে নগদ টাকা দিছে এবং 2 লক্ষ টাকা তোর বাবা যে সুদের উপরে নিচ্ছে 2 লক্ষ টাকাও আমি দিছি, শুধু 2 লক্ষ টাকায় উনি দিছে, 2 লক্ষ টাকা উনি দিছে। এবার আমি আর কাকা বলতেছে তুই এই শাপলারে কাকা নিজে আমার কাছ থেকে নিয়ে গেছে, মানে ডিভোর্স, শাপলা আমার ডিভোর্স দিয়ে দিছে, কাবিনের টাকাও নেয় নাই, ডিভোর্স দিয়ে দিছে। কাকা বলে যা তোদেরকে মাফ করে দিছি, আর আমার টাকা দেওয়ার দরকার নাই। এরপরে কাকা শাপলারে অন্য কোথাও বিয়ে দিছে, আমাদের এলাকাতেই বিয়ে দিছে। আমি তখন 1 ফোঁটা জায়গা আমার বাড়িতে পাইলাম না। আমার নিজের পৈতৃক সম্পত্তি অর্ধেক ওই মেম্বার, অর্ধেক আমার কাকা নিয়ে গেল। আবার মেম্বারে কী করছে, পুরোটা জায়গা দলিল করছে, তার নামে দলিল করে অর্ধেক নাকি আমার কাকারে দিয়ে দিছে। মানে তারা দুজনেই এটা একটা মাস্টার প্ল্যানিং করে জায়গাটা নিয়ে গেছে। তা আমি আসলে কারো কাছে বিচারও দিই নাই, কারো কাছে কিছু বলিও নাই। যে ঘটনা আমার সাথে ঘটেছে বা যে প্রতারণা আমার সাথে করেছে, আমি আর কাকে কি বলবো? আমি কোনো বিচার দিই নাই, শুধু আল্লাহর কাছে বিচার দিছি। আমি শুধু রাতের বেলায় কেঁদে কেঁদে আমার বাবা আর আমি তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে কান্না করি, আল্লাহ তুমি যদি পারো, আল্লাহ তুমি বিচার করো। তাই ঢাকাতে আমার বোনটারে বিয়ে দিছি। আমার বোন জামা একজন সিএনজি ড্রাইভার, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি জুতার দোকানে চাকরি করি, মা বাবাকে নিয়ে ভালোই আছি। 2 বেলা দুমুঠো যাই পাই তাই খাই, মোটামুটি চলতেছি। তা আমার আব্বা আম্মা বলে তো এটা বিয়ে শাদি কর, আমি আর বিয়ে শাদি করলাম না ভাই, এভাবেই আছি। তাই খুব দুঃখী একটা মানুষ, সারাটা রাত ঘুমাইতে পারি না, রাতের বেলায় ঘুম আসে না। হঠাৎ করে আপনার গল্পগুলোকে পাইলাম, গল্পগুলো শুনে ভালো লাগে, সেখান থেকে আমার সাথে হয়ে যাওয়া প্রতারণাগুলো আমি আপনাকে জানালাম। আপন ভাই আমি কারো কাছে বিচার দিই না, আমি থানায়ও কোনো কমপ্লেন করি নাই, কোনো মেম্বার চেয়ারম্যানের কাছেও বলি না, কারো কাছেই বলি নাই। আমি শুধু বিচার দিছি আল্লাহর কাছে, আল্লাহ বিচার করব। আমি আর কারো কাছে বিচার চাই না। যে প্রতারণা তারা আমার সাথে করেছে, তারা সিনেমাকেও হার মানিয়েছে। যদি পারেন আমার গল্পটা প্রচার করবেন, তবে আমার মতো সহজ সরল কোনো ছেলে যদি থেকে থাকে আমার গল্প শুনে তারা অন্তত সতর্ক হবে বা সচেতন হবে। এখনও লোকেরা বলে আমি আমার শাশুড়িকে কিডন্যাপ করেছি। ভালো থাকবেন ভাই, আসসালামু আলাইকুম।
প্রতারণা কাকে বলে, কত প্রকার ও কি কি সব কিছুই বুঝাই দিয়েছে রংপুরের ভাই আমিনুলের জীবনের এই গল্পে। আমি বলেছিলাম যে প্রতিটা চার দেওয়ালের মাঝে পেটের খাবারের জন্য, পেটের খিদার জন্য, পেটের আহারের জন্য কাপড় খোলা ওই নারীকে আমরা পতিতা বলে গালি দিই, কিন্তু এর চেয়েও আরও কত ভয়ঙ্কর পতিতা আমাদের চারপাশে ঘুরে বেড়ায় মানুষের মতো করে, ভালো পোশাক পরিধান করে। এদেরকে আমরা চিনি না। তো যাই হোক, আমিনুলের ভাইয়ের আমার একটা কথাই মনে পড়ে, যিনি বলে যে ভাই আমার বিচার করার মতো আদালত পৃথিবীতে নাই, আমি আল্লাহর কাছে বিচার দিয়েছি এবং অবশ্যই আল্লাহ তাআলা আমার বিচার করবে। আমিও চাই আমিনুলের বিচার আল্লাহ করুক এবং সুষ্ঠু বিচার হোক, ওই মহিলা এবং তার স্বামী সেটার বিচার পাক। কিন্তু আমিনুলের জীবনটা মধ্যখান থেকে নষ্ট হয়ে গেল। আমিনুলের গল্পটা প্রচার করার একটাই কারণ, আমিনুলের মতো করে আর কারো জীবনে এমন ঘটনা না ঘটুক। আমিনুলের গল্প থেকে আপনি এই শিক্ষা নেন। বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এই গল্প নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করবো রিপ্লাই করার জন্য। আজ এখানে বিদায়, আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।